আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি, কেমন করে তোরঙ্গ আজ খোলো। না, এর সঙ্গে অরূপ বিশ্বাসের ওই চিঠি বা তৃণমূলের তহবিলের কোনো যোগাযোগ নেই। এটা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। তবে বলতেই হবে, তোরঙ্গে যদি হাজার হাজার কোটি টাকা থাকে আর চাবিটা থাকে অন্যের কাছে, নিশ্চিতভাবেই সেটা মহাবিড়ম্বনা। প্রথম প্রশ্ন, শোভনদেব চট্টোপাধ্যায় নন, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সিদ্ধান্তে আজ কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। লোকসভার 20 জন সাংসদ মিশে গেছে অন্য দলে, বিদ্রোহ বিধানসভাতেও ভাঙছে সংগঠন, জেলে নেতারা। আদৌ টিকবে তো কালীঘাট তৃণমূল? দ্বিতীয় প্রশ্ন, তৃণমূলের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করা হোক, নিজেকে কোষাধ্যক্ষ বলে উল্লেখ করে ব্যাংকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। 5ই জুন থেকে কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী, দাবি কুণাল ঘোষের। তৃণমূলের তহবিলের মালিকানা বিতর্কের জল এবার কি সোজা আদালতে গড়াবে? তৃতীয় প্রশ্ন, একবারও নেত্রীর নাম না নিয়ে অরূপ বিশ্বাস বললেন তৃণমূলে আছি। পুলিশে হাজিরার পর ঘেরাও হলেন আলিপুর আদালতে, ডিম ছুঁড়ে বিক্ষোভ, উঠল চোর স্লোগান। নেত্রীর বিশ্বাস ভেঙে দলের অ্যাকাউন্টটি ফ্রিজ করতে চাইছেন মেসি কাণ্ডে অভিযুক্ত অরূপ। নেপথ্যে কোন অঙ্ক? চতুর্থ প্রশ্ন, দলে লাগাতার ভাঙনের আবহে বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক করলেন কালীঘাট তৃণমূলের 5 শীর্ষ বিধায়ক। আলাদা ঘরের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, বললেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা মদন মিত্রের মুখে। কোন দিকে গড়াচ্ছে জল? পঞ্চম প্রশ্ন, প্রচারে ডিজে বাজানোর কথা বলে অশান্তিতে ইন্ধনের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর এবার কালীঘাটে তার বোন অদিতি গায়েনের বাড়িতে গেল সিআইডি। এবার উস্কানি মামলার তদন্তেও বিপদ বাড়ছে অভিষেকের। তবে শুরুতেই দেখাবো দল থেকে দলের তহবিল, দুটোই কি এবার হাতছাড়া হতে চলেছে কালীঘাট তৃণমূলের? দেখুন তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুশ্চিন্তা আরো চরমে উঠল। একদিকে হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল, বিরোধী দলনেতা পদে বহাল রইলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সিদ্ধান্তের ওপর কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম, যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সিকিউরিটি অফিসার পরিবর্তন নিয়ে বুধবার রাত থেকে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়েন বুধবার রাতে বলেন, 20 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের বুধবার সরিয়ে দেওয়া হয়েছে। সন্ধে নাগাদ হঠাৎ করে 3 জন অপরিচিত নিরাপত্তা কর্মীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঠানো হয়েছে। পাল্টা সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়, নিরাপত্তা পর্যাপ্ত আছে। সূত্রের খবর, এ প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পিএসও বদল হওয়ার নিয়মের মধ্যে পড়ে। আমার সঙ্গে যারা আছেন তারাও বদলে যাবেন, আমার পছন্দের পিএসও রেখে দেওয়া হবে এমনটা নয়। ট্রান্সফার হয়ও, ট্রান্সফার হতেই পারে। শুভেন্দু অধিকারীর যারা পিএসও ছিলেন তারা কোথাও? পিএসও চেঞ্জ রুটিন চেঞ্জ, তার যে সর্বোচ্চ সিকিউরিটি, সেই সিকিউরিটিতে কোনো কাটলমেন্ট নেই। লোকসভা বিধানসভা কোথাও দলের রাশ হাতে নেই, বিদ্রোহে জর্জরিত, সবচেয়ে কাছের লোকেরা দূরে চলে গেছেন। বৃহস্পতিবার রাজ্যপালের ভাষণের সময় বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে দেখা গেল একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ফিরহাদ হাকিমকে, যার বিদ্রোহী ব্লকে নাম লেখানোর সম্ভাবনা ঘিরে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে আরেক ছায়াসঙ্গী অরূপ বিশ্বাসের দিক থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে এলো বান। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়ে দলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাস চিঠি দিলেন ব্যাংক কর্তৃপক্ষকে। কোষাধ্যক্ষ হিসাবে আপনি যে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি কেন পাঠালেন? এবং বলা হচ্ছে শুভাশিস চক্রবর্তী এই বিষয়ে কদিন পরে কথা বলবো, তার আগে কোনো কথা বলবো আমি কোনো কথা এই বিষয়ে বলবো না। বলা হচ্ছে কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী, এই বিষয়টা তো অন্য বিষয়। কতগুলো এই বিষয়টা পরে বলবো বললাম তো। আপনি যে অ্যাকাউন্টের বিষয়টা বলেছেন, আমি সবকিছুই সঙ্গে আছি। সবকিছু বলতে বাস ঠিক আছে। অরুদা সবকিছু বলতে ভালো তৃণমূলের সঙ্গে আছেন না খারাপ তৃণমূলের সঙ্গে? আমি তৃণমূলের সঙ্গে আছি। কোন তৃণমূলে? বাস এখন তো ভাগ হয়ে গেল। তুমি ধরে নাও। হ্যাঁ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন। এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। বৃহস্পতিবার অরূপ বিশ্বাস আলিপুর আদালতে যান। সেই সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, চোর চোর স্লোগান ওঠে।
অরূপ বিশ্বাস এই যে আইনজীবী যে ছোট্ট যে চেম্বার, এই চেম্বারে কার্যত ঘেরা হয়ে রয়েছেন। অরূপ বিশ্বাসকে চোর বলা হচ্ছে, একদিকে বাইরে আইনজীবীদের বিক্ষোভ এবং একদিকে হচ্ছে ভেতরে অরূপ বিশ্বাস, তিনি ঘেরা হয়ে রয়েছেন কার্যত। ডিম হাতে হাজির হন বিক্ষোভকারীরা। ভোটের সময় বুথ এজেন্ট হয়েছিলাম, পোলিং এজেন্টে ওর অরূপের যে সন্ত্রাসকারী গুন্ডা তারা আমাকে ভয় দেখিয়ে বিব্রত করে ভয় দেখে ত্রাস দেখে বের করে দিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যে আইনজীবীর ঘরে অরূপ বিশ্বাস বসেছিলেন তার আলো বন্ধ করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় কাঁচ। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ডেঞ্জার নেভার কামস অ্যালোন, ইংরেজির অত্যন্ত চেনা প্রবাদ। সেই রকমই কালীঘাট তৃণমূলের বিপদও এখন একা আসেনি। ধরুন, শুধু আজই বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে স্পিকারের নির্বাচনে অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে কোনো হস্তক্ষেপ নয় বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আর গতকাল রাতেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে খবরটা এবিপি আনন্দে একেবারে অরিজিনাল ডকুমেন্টের ফটোকপি সহ আমরা ব্রেক করেছি, এইচডিএফসি ব্যাংকে অরূপ বিশ্বাসের চিঠি, যেটা নিঃসন্দেহে কালীঘাট তৃণমূলের জন্য একটা বড় দুঃসংবাদ। অরূপ বিশ্বাস স্বয়ং ব্যাংকে চিঠি লিখে বলছেন তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট অবিলম্বে ফ্রিজ করা হোক। ব্যাংকে চিঠি কবে পৌঁছচ্ছে লক্ষ্য করুন, 16ই জুন বিকেল 4:30 সময়। অরূপ নিজের পরিচয় দিয়েছেন তৃণমূলের কোষাধ্যক্ষ বলে। আচ্ছা, অরূপ বিশ্বাস কবে কোষাধ্যক্ষ হয়েছিলেন? আনন্দ আর্কাইভ বলছে 2022-এর 18ই ফেব্রুয়ারি তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে কোষাধ্যক্ষ করা হয় অরূপ বিশ্বাসকে। ঘোষণা করেছিলেন তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ঠিক কী ঘোষণা ছিল বের করেছি আমরা, দেখুন। যে পদাধিকারীদের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় জাতীয় কর্মসমিতির সবাই গৃহীত হয়েছে, আমি তা আপনাদের জানাচ্ছি। সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন যশবন্ত সিনহা, সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য। ট্রেজারার হয়েছেন অরূপ বিশ্বাস। দেখুন, তৃণমূল এখন বলছে অরূপ বিশ্বাস কোষাধ্যক্ষই নন, তার জায়গায় গত 5ই জুন শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করা হয়েছে। কিন্তু এই ঘোষণা তো শুধু ওই জাগো বাংলাতে ছাপলেই হবে না। এই সিদ্ধান্তের কথা ওই বৈঠকের রেজলিউশন কপি সহ লিখিতভাবে ব্যাংকে জানাতে হবে এবং সাইনিং অথরিটি পরিবর্তন করতে হবে। আসল প্রশ্ন হলো, এই পুরো প্রসেসটা কি এই 16ই জুনের মধ্যে করা হয়েছে? যদি তা না হয়ে থাকে তাহলে ব্যাংকের কাছে কিন্তু আইনত অরূপ বিশ্বাসী তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ বা ট্রেজারার। এখন কথা হলো, তাহলে এই প্রায় 2000 কোটি টাকার ফান্ড সবটা এই ব্যাংকে আছে কিনা আমি জানি না, এটা কি অরূপ বিশ্বাসের অনুরোধ মতো ফ্রিজ হয়ে যেতে পারে? আইন কি বলছে? আমার প্রথম বক্তা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে যাব। সুমন, এমন সব বিষয় নিয়ে আজকাল আলোচনা করতে আসছি, মানে এই স্বাধীনতার পরে আলোচনা করতে আসছি যে বিষয়গুলি নিয়ে কোনোদিন আলোচনা করতে আসতে হবে আমরা ভাবিনি। তবে তোমার পড়াশোনাটা মনে হয় আমার থেকেও অনেক বেশি, তুমি এত সুন্দর করে বুঝিয়ে দিলে। আমি তার সঙ্গে খানিকটা অ্যাড করব। আমি একটু আমাদের দর্শক বন্ধুদের ভাবতে বলবো যে 18ই ফেব্রুয়ারি 2022 তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী অরূপ বিশ্বাস কোষাধ্যক্ষ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হঠাৎ আমরা জানলাম, মানে একেবারে হালে জানলাম যে 5ই জুন নাকি শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করা হয়েছে। হতে পারে, কিন্তু এই কারণ আমরা 6ই জুন দেখলাম, আমি এই অনুষ্ঠানের প্রমোতে দর্শকরা জানেন সেই অংশটা ব্যবহারও করছি, যখন সিআইডি টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত উঠোনে পৌঁছে গেল অফিসে তল্লাশি করার জন্য, তখন এই শুভাশিস বাবুকে আমরা দেখেছি, তিনি বলছেন আমি কেউ নয়, আমি বলছি আমি কেউ নই। তিনি তো বলতে পারতেন যে আমি ট্রেজারার পার্টি। আরেকটা কথা বলেছেন, শক্তিশালী আর্কাইভে পাওয়া যাবে, উনি বলছেন আমি এখানে ভলান্টিয়ারি সার্ভিস দিচ্ছি, অর্থাৎ আমি এখানে ভলান্টিয়ার হিসেবে এসেছি। উনি যদি তখনও বলতেন প্রেসের সামনে যে আমি কোষাধ্যক্ষ বর্তমান, আমার একটা অধিকার আছে এখানে পাহারা দেবার বা এই ডকুমেন্টগুলিকে রক্ষা করবার, তা তিনি বললেন না।
কতগুলি পরপর বিষয় দেখো যে এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তোমার চিঠি, তুমি যে চিঠিটা দেখালে এবং তুমি বললেও যে 12ই জুন অরূপ বিশ্বাস চিঠি লিখছেন, যে চিঠি রিসিভ করছে এইচডিএফসি ব্যাংক সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চ কলকাতা ওয়েস্ট বেঙ্গল বিকেল 4:30 16ই জুনে। তার মানে তার আগে অবধি যদি অরূপ বিশ্বাস না থেকে থাকেন, শুভাশিস চক্রবর্তী কোষাধ্যক্ষ হয়ে থাকেন, তাহলে তো সেটা ব্যাংকে জানাতে হতো। এক নাম্বার 2, শুধু ব্যাংকে জানালেই হবে না, কোষাধ্যক্ষ হচ্ছে অথরাইজ সিগনেটারি। তাহলে এই চিঠি দিয়ে যদি কোনো রেজলিউশন নেওয়া হয়ে থাকে, এই কথাটা আমি জোর দেব, যদি কোনো রেজলিউশন নেওয়া হয়ে থাকে তৃণমূল, এখন তুমি আবার বলবে কোন তৃণমূল, আদি না নব্য নাকি কালীঘাট তৃণমূল, ওই কনফিউশনটায় না গিয়ে যারা তৃণমূল বলে দাবি করছেন, মানে কালীঘাট তৃণমূলের কথা বলছি আর কি, কালীঘাট তৃণমূলকে তাহলে ওই চিঠি রেজলিউশন সহ অথরাইজ সিগনেটারি বদলের প্রার্থনা ব্যাংকে দিতে হবে। তা না হলে কিন্তু এখনো অবধি অরূপ বিশ্বাসী অথরাইজড সিগনেটারি, এবং এখনো অবধি মানে 12ই জুন। আচ্ছা, সরি আমি তো আটকালাম, সেটা হচ্ছে লোকসভা আর বিধানসভার মেজরিটি যদি অন্যদিকে চলে যায়, আমি বলছি যে সংখ্যাগুলো অরূপ বিশ্বাসী এই চিঠিতে দিচ্ছেন, তাতে মালিকানা কার, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী কারা? এবার আমি তোমাকে বলি, তুমি গত 34 বছর, গত 15 বছর আর সারা ভারত ঘুরে বেড়াও, এ নজির পাবে না। এ নজির, যদি এরকম কোনো বিতর্ক জাগে তাহলে কিন্তু আদালতে যেতে হবে। মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে একটা ফান্ড। আমি তো বারবার তোমার অনুষ্ঠানে বলেছি যে লাভ এবং লোভ গত 15 বছর রাজনীতিবিদদের তাড়িয়ে বেরিয়েছে এই দুটো শব্দ। প্রত্যেকে হিসেব করেছেন লাভ কোন দিকে, লোভ কোন দিকে, এবং যার জন্য গত পর্বে আমি তোমাকে বলেছি ডুবন্ত জাহাজ থেকে কেউ কেউ লাভ দিয়ে দিল্লিতে যাচ্ছেন ডুবন্ত জাহাজ থেকে বাঁচতে। এবার আরেকটা কথা রয়েছে, তার আগে জয়ন্ত আমি দর্শকদের জন্য যোগ করতে চাইবো যে দেখুন, এই এইচডিএফসি ব্যাংকের ফান্ড কতটা আমরা জানি না, মানে কত টাকা আছে, এবং পুরোটাই যেটা ধরুন এই নির্বাচনী বন্ড মারফত তৃণমূল পেয়েছিল সেটা পুরোটা এইচডিএফসিতে আছে কিনা আমি জানি না, কিন্তু তথ্যের খাতিরে আপনাদের সামনে বলা দরকার যে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের তথ্য অনুযায়ী 19 থেকে 24-এর মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছিল, বা এখন সেফলি বলা যায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল, বা কালীঘাট তৃণমূল পেয়েছিল 1592 কোটি টাকা। 24-25 অর্থবর্ষে এই পেয়েছিল আরও প্রায় 102 কোটি টাকা, এবং এই যোগফলটা বহুবার আমরা আলোচনা করেছি, গোটা দেশের মধ্যে দ্বিতীয়, বিজেপির ঠিক পরেই, এবং আঞ্চলিক দলের মধ্যে প্রথম। সুমন, তুমি এটা বললে যেটা কাগজে কলমে দেখানো আছে, 4 তারিখের পর থেকে শুধু ইলেকট্রাল বন্ড, শুধুমাত্র ইলেকট্রাল বন্ড দেখাতে পারবে যে আজ অবধি বিভিন্ন রাজনীতিবিদের বাড়ি থেকে কত কোটি টাকা উদ্ধার হয়েছে, সেটা তো কোনো হিসেব নেই। মানে আমরা নিজেরাও হিসাব করছি না, কাগজে কলমে এই টাকাটা ব্যাংকে আছে, বাকি টাকা কোনোটা খাটের তলায়, কোনোটা পাটের খেতে, কোনোটা কলেজে, কোনোটা উইয়েও খেয়ে ফেলেছে, এমনও হতে পারে। এবারে পরপর কতগুলো কথা বলি ছোট ছোট করে যাতে সবার বুঝতে সুবিধা হয়, যে এই টাকাটা কার এটা নির্ধারণ করবার জন্য কিন্তু এখন আদালতে যাওয়া ছাড়া রাস্তা নেই। এই ফান্ডের অধিকারী কে হবে তা কোর্ট ঠিক করবে। কালীঘাট টিএমসির পক্ষে সম্ভব হবে না পাওয়া, যদি না তারা 12ই জুনের আগে কোনো চিঠি দিয়ে থাকে, যা রিসিভ হয়েছে 16ই জুন বিকেল 4:30-এর আগে। এই সিদ্ধান্তের কথা তারা যদি চিঠি সহকারে রেজলিউশনের কপি, যে আমরা আমাদের কোষাধ্যক্ষ পরিবর্তন করছি, তার সহ যদি ব্যাংকে না জমা দিয়ে থাকে, তাহলে অরূপ বিশ্বাসের এই চিঠি মান্যতা পাবে। এবং অরূপ বিশ্বাস এই চিঠিতে পরিষ্কার বলে দিয়েছেন, আমি একটা ইংরেজি লাইনটা শুধু পড়ে দিচ্ছি, আই রিকোয়েস্ট ইউর গুড অফিস টু মেইনটেইন স্ট্যাটাস কো and refrain from permitting any debit transactions or changes in operational mandates in respect of the following account maintained with your branch until the dispute is duly solved. অর্থাৎ এবারে যদি ডিসপিউট সলভ না হয়, তাহলে এই যে গাজর, সুকুমার রায়, তুমি তো বারবার সুকুমার রায়ের লেখার উদাহরণ দাও, এই যে গাজর আমাদের নাকের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে, অন্তত খুরোর কলে 1592 কোটি টাকা কাগজে কলমে, আরো হাজার হাজার কোটি টাকা যা এখানে ওখানে লুকোনো আছে, তা কিন্তু কেউ নিতে পারবে না, অন্তত আইনের চোখে। অথরাইজড সিগনেটারিকে পরিবর্তন করতেই হবে। যদি শুভাশিস চক্রবর্তী হয়েও থাকেন, তাহলে তাকে চিঠির আকারে অথরাইজড সিগনেটারি পরিবর্তনের জন্য ব্যাংকে প্রার্থনা দেওয়া উচিত ছিল। একদম।
আমি জয়ন্ত যে বাক্যটা পড়লো তার অন্য দিক থেকে আরেকটা ব্যাখ্যাও করব, কিন্তু তার আগে দেখুন, পত্রাঘাত বলবেন না পত্রবোমা বলবেন আপনাদের ব্যাপার, কিন্তু দুপাতার এই চিঠির তাৎপর্য যে এই মুহূর্তে অপরিসীম এবং এর নানা স্তর নানা ভাঁজ আছে সেটা নিঃসন্দেহে তুলে ধরবো। কিন্তু এই চিঠি বিতর্ক, চিঠি রহস্য ঠিক কোথায় নিয়ে যাচ্ছে আমাদের, দেখুন তো। মেসি কাণ্ডে দলকে তীব্র অস্বস্তিতে ফেলেছিলেন। 3 বার হাজিরা এড়ানোর পর অবশেষে বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আলিপুর আদালতে চরম বিক্ষোভের মুখে পড়লেন। কোনো ক্রমে ডিমের হাত থেকে তাকে বাঁচিয়ে বের করে নিয়ে যায় পুলিশ। আর এসবের মধ্যেই ব্যাংকে পাঠানো একটি চিঠি ঘিরে কালীঘাট তৃণমূলের অস্বস্তি চরমে তুললেন অরূপ বিশ্বাস। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আমি বলেছি কদিন সুভাষিস চক্রবর্তী বলা হচ্ছে কোষাধ্যক্ষ তো সুভাষিস চক্রবর্তী, এটা কদিন পরে বলবো। এইচডিএফসি ব্যাংকে সেন্ট্রাল প্লাজা শাখায় এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস। চিঠিটি ব্যাংক রিসিভ করেছে 16 তারিখ। তৃণমূলের কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে চিঠিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে অরূপ বিশ্বাস লিখেছেন, আমি অরূপ বিশ্বাস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে তৃণমূলের নিয়ন্ত্রণ নিয়ে একটি গুরুতর বিবাদের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বর্তমানে বিদ্রোহীদের গোষ্ঠী নিজেদের এআইটিসির বৈধ প্রতিনিধি ও পদাধিকারী বলে দাবি করছে। এর ফলে এআইটিসির নামে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার অধিকার কার তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংগঠনে তহবিল সুরক্ষিত রাখতে এবং অনুমোদনহীন ব্যক্তিদের লেনদেন আটকাতে স্থিতাবস্থা বজায় রাখতে অনুরোধ করছি, যাতে এই বিবাদের নিষ্পত্তি না হওয়া অবধি এবং উপযুক্ত কর্তৃপক্ষ নির্দেশ না দেওয়া অবধি আপনার ব্যাংকের শাখায় থাকা অ্যাকাউন্ট থেকে টাকা তোলা না যায় এবং অপারেশনাল ম্যান্ডেটের ক্ষেত্রে কোনো রদবদল না করা হয়। এমনকি অরূপ বিশ্বাস তার চিঠিতে দলের অফিসে তার সই করে রাখা ব্যাংক চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। এটা এখন সবাই জানে যে দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের একটা বড় অংশ 28 জন সাংসদের মধ্যে 20 জন এবং 60 জন বিধায়কের মধ্যে 58 জন হয় দল ছেড়েছেন অথবা খোলাখুলি বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব, নিয়ন্ত্রণ এবং কাজকর্ম নিয়ে একটি গুরুতর বিবাদ বেঁধেছে। এই পরিস্থিতিতে অনুমোদনহীন ব্যক্তিরা দলের তহবিল ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। তাই অবিলম্বে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমার আশঙ্কা, এখন যাদের কর্তৃত্ব নিয়ে বিবাদ রয়েছে এমন ব্যক্তিদের হাতে আমার আগেকার সই করা চেকগুলো চলে গেলে তার অপব্যবহার হতে পারে অথবা তার মাধ্যমে যথাযথ অনুমোদন ছাড়াই টাকা তোলা হতে পারে। না, বলা হচ্ছে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী, এই বিষয়টা তো অন্য বিষয়। এই বিষয়টা পরে বলবো, বললাম তো। আপনি যে অ্যাকাউন্টের বিষয়টা বলেছেন, আমি সবকিছুই সঙ্গে আছি। সবকিছু বলতে বাস ঠিক আছে। সবকিছু বলতে আমি তৃণমূলের সঙ্গে আছি। কোন তৃণমূলে? বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ের সঙ্গে অরূপ বিশ্বাসের এই চিঠি কালীঘাটপন্থী তৃণমূলের কার্যত গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একটাই প্রশ্ন, কোষাধ্যক্ষ হিসাবে আপনি যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠি কেন পাঠালেন? এবং বলা হচ্ছে সুভাষিস চক্রবর্তী, এই বিষয়ে কদিন পরে কথা বলবো, তার আগে কোনো কথা বলবো আমি কোনো কথা এই বিষয়ে বলবো না। এইটা তো সাবজুডিস না। আমি বললাম তো, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। ব্যাস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী। দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন। তৃণমূলী ট্রেজারার অনেকেই, কারণ তৃণমূলের টাকা যার কাছেই আছে সেই তো ট্রেজারার, তাই না? অফিসিয়ালি হোক আর আনঅফিসিয়ালি হোক। হ্যাঁ, অর্থই তো যত অনর্থের মূল, যত যে অশান্তি সে তো অর্থের জন্যে। এই টাকাটা ওই নেপো ছেলেটা ভোগ করবে নাকি অরূপ ভোগ করবে নাকি অন্য কেউ ভোগ করবে, এসবও ব্যাপার আছে। মিন্টো পার্কে এইচডিএফসি ব্যাংকের যে শাখায় চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস, এদিন সেখানে গিয়েছিল এবিপি আনন্দ। অরূপ বিশ্বাসের চিঠি নিয়ে ক্যামেরার সামনে তাদের বক্তব্য জানানোর কোনো এখতিয়ার নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ব্যাপারে যা বলার ব্যাংকের কর্পোরেট কমিউনিকেশন বিভাগ থেকে বলা হবে। কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, প্রদীপ্তরা আসল তৃণমূল আর নকল তৃণমূল নিয়ে এতদিন যা যা বলেছে তার দুপাতার এই চিঠিতে অরূপ বিশ্বাস মোটামুটি জাস্ট খারিজ করে দিয়েছেন। আমি কয়েকটা অংশ একটু পড়ি। অরূপ নিজেই লিখছেন যে দলের সংকট কতটা গভীর। এখন সবাই জানে যে দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের একটা বড় অংশ, 28 জন সাংসদের মধ্যে 20 জন এবং 60 জন বিধায়কের মধ্যে 58 জন হয় দল ছেড়েছেন, নয় খোলাখুলি বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব, নিয়ন্ত্রণ ও কাজকর্ম নিয়ে গুরুতর বিবাদ বেঁধেছে, একেবারে পরিষ্কার করে দিচ্ছেন অরূপ বিশ্বাস। শুধু তাই নয়, অরূপ লিখছেন যেটা জয়ন্ত বলছিল যে আই রিকোয়েস্ট ইউর গুড অফিস টু মেনটেন স্টেটাস কো অ্যান্ড রিফ্রেন ফ্রম পারমিটিং এনি ডেবিট ট্রানজ্যাকশনস। খুব ইম্পর্টেন্ট। অরূপ এখানে থামছেন না, অরূপ লিখছেন যে অপারেশনাল ম্যান্ডেটের ক্ষেত্রে যেন কোনো রদবদল না করা হয়, অর্থাৎ বার্তাটা খুব পরিষ্কার, সাইনিং অথরিটি হিসেবে অরূপ বিশ্বাসী থাকবেন। আজ তৃণমূল বলছে যে অরূপ কোষাধ্যক্ষ নন, আর অরূপ বলছেন আমি তৃণমূলের সঙ্গেই আছি, কিন্তু একবারও বলছেন না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। ভাবুন তো, যে লোকটা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা না বলে কথাই বলতেন না, সম্ভবত জলও খেতেন না, আর তার মুখে তৃণমূল আছে, মমতা নেই। এ তো আমের সঙ্গে ছালাও গেল, কেস হয়ে গেল, সাংসদ গেল, বিধায়ক গেল, এবার কি তহবিলটাও প্রায় চলে গেল। থাকলোটা কি তাহলে? প্রদীপ্ত আর অনির্বাণ ছাড়া খুব বেশি কেউ থাকলো কি? আসলে পত্রবোমা না পত্রাঘাত পড়ল এই এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় নয়, একেবারে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। তার কারণ পত্র লেখকের নাম এখনো অরূপ বিশ্বাস। প্রদীপ্ত মানবে না? দেখুন, অরূপদা তো ক্রীড়ামন্ত্রী ছিলেন, হ্যাঁ, এবার খুব ভালো ফুটবলটাও বাঁচতেন। এখন ক্রিকেট বিশ্বকাপ চলছে, আমি ক্রিকেটার তো, এবং মেয়েদের ক্রিকেটের খেলাও চলছে। এবার সেইখান থেকে অরূপদা মেসির 3 গোলও দেখেছেন নিশ্চয়ই, ফলে এখন কোন দিকে গোল যাচ্ছে আমাকে অপেক্ষা করতে হবে সেটা দেখার জন্য। কিন্তু দাদা, একটা কথা বলতেই হয়, গাছে কাঁঠাল গোপে তেল, মানে এই আমও গেল ছালা গেলাও কনটেক্সটে বলছি। আমি শুধু প্রদীপ্ত, যেহেতু তুমি ইঙ্গিতটা দিলে, আমি তোমার সুবিধা হবে, আমি আমারই কালকে সোশ্যাল মিডিয়ায় লেখার একটা অংশ পড়ি। সব থেকে বড় কথা এটা হচ্ছে যে মুহূর্তে আমাদের হাতে এই চিঠিটা এসছে সেই মুহূর্তে লেখা, যার ফলে সেই কনটেক্সটে দেখতে হবে। আমি লিখেছিলাম যে সব থেকে বড় কথা, আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমে এই চিঠি অরূপ বিশ্বাস লিখেছেন? 3 বার হাজিরা এড়িয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আজ কি, মানে গতকাল রাতে লিখছি, আজ কি উপস্থিত হবেন বিধাননগর দক্ষিণ থানায়? আর দুষ্টু লোকেরা প্রশ্ন করতেই পারে, এবার হাজির হলে কি তাহলে ধরে নেওয়া যাবে সেই হাজিরার সঙ্গে এই চিঠি লেখার কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে? তুমি আজ, মানে আমি যতদিন রাজনৈতিক পড়াশোনা করছি আর কি, আমি তখন থেকে তোমাকে দেখেছি তুমি রাজনৈতিক বিশ্লেষণ করে যাচ্ছ, ফলে তুমি তো বয়স্ক আমি না, মানে আমি রাজনৈতিক পড়াশোনা কবে থেকে করছি সেটা জিজ্ঞেস করলে না, আমি 2000 সাল থেকে করছি। তো সেইখান থেকে বলছি যে আমি গত 20-25 বছরে তোমাকে যা দেখেছি, ফলে তোমার রাজনৈতিক বিশ্লেষণ কখনো কখনো একটু এদিক ওদিক হলেও অধিকাংশ সময়তেই তো ঠিক ট্র্যাকটাই ধরেছে। এখন এক্ষেত্রে ঠিক ট্র্যাক কিনা আবারও বলছি, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আবারও বলছি, গাছে কাঁঠাল গোপে তেল, আমও গেল। হ্যাঁ, ঠিকঠাক আমি বলে দিচ্ছি না স্যার, বলছি ঠিকঠাকটা বলছি, একটু সিঁড়ি দিয়ে নামছি দাদা, একটু সিঁড়ি দিয়ে নামবো, হেলিকপ্টারে নামছি না এখন। এই গাছে কাঁঠাল নেতাকে নিয়ে যাওয়া অবস্থা, হ্যাঁ সেটাই বললাম, গাছে কাঁঠাল গোপে তেলের যে কনটেক্সটটা বললাম, আমও গেল ছালা গেল, এখন চোষো শুধু আমরা, মানে সেই মিঠুন চক্রবর্তীর বিখ্যাত গান। এটা কেন বলছি, তার কারণ মানে স্বাধীনতার পরে যখন আমরা এই প্রথম ধন্যবাদটা পেলাম, যে তখন মনে হলো যে 47 সাল থেকে শুরু করে বিধান রায়ের আমল হয়ে 34 বছরের বাম আমলের সময়কালটাও বোধহয় আমরা পরাধীন ছিলাম, এটা জয়ন্তবাবু বললেন, তার জন্য ধন্যবাদ আর কি। এখন দুটো প্রশ্ন উনি করেছেন, একটা কথা হচ্ছে আমি কেউ নই, এটা সুভাষিস দা বলেছেন, ওই বাড়ির তল্লাশি চলছে, ওই বাড়ির উনি কেউ নন, এটা আমার মনে হয়েছে। আমি বলে দিই, 2 নম্বর ভলান্টিয়ার, আমার মেইন টার্গেট হচ্ছে ভলান্টিয়ার। ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িও, মানে বাড়িতে ওটা যাচ্ছিল না, সেখানে সুভাষিস বাবু বললেন যে আমি কেউ নই, ওনার তো বলা উচিত ছিল যে আমি কোষাধ্যক্ষ। ভলান্টিয়ারের কনটেক্সটে উনি যে টিপ্পনিটা করলেন, ভলান্টিয়ার কার? আমিও তো ভলান্টিয়ার, আমি এখানে আসি, 1 পয়সা আমরা কেউ পাই না, বা 1 পয়সার অভিযোগ আমাদের বিরুদ্ধে কেউ করতে পারবে না। আমরা দলকে ভলেন্টিয়ারই ভালোবেসে এইখানে মুখপাত্রর কাজ করি এবং দমসে করি, আগামী দিনেও দমের মাধ্যমেই করে যাব।
যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে কাজ করে যাচ্ছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে এরা কাজ করেছেন। 2,60,00,000 ভোট আমরা পেয়েছি, নট এ ম্যাটার অফ জোক। এই নেতারা যারা আজকে এদিক ওদিক করছেন তারাও জেনে রাখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া দাঁড়াবেন, কত ভোট পাচ্ছেন সেটা একটা চ্যালেঞ্জের জায়গায় পৌঁছে যাবে কিনা। আর তুমি দাদা একটা কথা বলেছিলে, তোমার এই যখন সায়নী ঘোষ নিয়ে ডিবেট হচ্ছিল, তুমি 6 জুনের পেপারটা দেখিয়েছিলে। এই 6 জুনের পেপারটা আমার কাছেও আছে। এই 6 জুনের পেপারটা এখানে তুমিও নিয়ে বসেছো, একদম তুমি ওখানে সুভাষিস বাবুর নামটা আছে একদম। কিন্তু আমার প্রশ্নটা সম্পূর্ণ আইনি, সেটা হচ্ছে ব্যাংকে কি জানানো হয়েছে? এটাই বলছি, কারণ এই কাগজটা বেরিয়েছে 6 তারিখ, সিদ্ধান্ত তোমাদের কথা অনুযায়ী হয়েছে 5 তারিখ, তাহলে ব্যাংকে তো 16 তারিখের মধ্যে কি জানানো হয়েছে? এইটাই আমার প্রশ্ন। কেন আমি বললাম গাছে কাঁঠাল গোপে তেল, গাছে কাঁঠাল গোপে তেল এই কারণেই, কারণ এখানে আমরা যারা আছি, আমি দলের সেই জায়গায় নেই যেখান থেকে আমি জানবো যে ব্যাংকে এই জায়গাটা গেছে কি যায়নি। আর আমি দায়িত্ব নিয়ে বলছি যে তোমরাও কেউ জানো না যে ব্যাংকে গেছে কি যায়নি। না, ইস্যুটা হচ্ছে যে তুমি জাগো বাংলায় বেরোলো না কোথায় বেরোলো, ব্যাংকের কিছু যায় আসে না। এইচডিএফসি ব্যাংকে তোমরা জানিয়েছিলে কিনা যে এত বড় পরিবর্তন? আমি বলছি পরিবর্তনটাও কিন্তু বিরাট, কেউ জানেন না এখানে, কেউ আমরা জানি না যে এটা আদৌ গেছে কি ব্যাংকে যায়নি। তার মানে যায়নি বলাটাই বা কি করে সমীচীন হবে? যতক্ষণ পর্যন্ত গেছে বা যায়নি এই প্রশ্নটা নির্দিষ্টভাবে উত্তর আসছে, ব্যাংকের লোককে এখানে ডাকলে তারা ভালো হতো। আমি জানি না। 2 নম্বর কথা, যারা আমরা বিভিন্ন সংগঠন চালাই বা চালাচ্ছি, কিন্তু আমি তার পাশে বৃহত্তর, যেটা আমি জয়ন্তকেও বললাম, বৃহত্তর ইস্যুটা হচ্ছে যখন 2/3 মেজরিটি দলের ভেতর থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের চলে গেছে তৃণমূলের ক্ষেত্রে বোথ মানে সংসদে এবং বিধানসভায়, তখন এই টাকার মালিকানা এখানেই পরিষ্কার হচ্ছে। এখানে রাজনৈতিক বিশ্লেষক অধিকার আছে, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকও আছেন, উনি জানেন পরিষদীয় দল আর রাজনৈতিক দল এই দুয়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য এখনো আছে। লাস্ট যে কথাটা বলবো, যে যারা আমরা সংগঠন করি তারা আমরা জানি যে সিগনেটারি সাধারণত 3 জন হন, 3 জনের মধ্যে এনি টু। ফলে ওখানে যদি অরূপদা যে চিঠিটা লিখে থাকেন, সেইখানে কিন্তু দলের রেজলিউশন বলে কিছু আছে কিনা সেটাও আমি জানি না। যেমন যারা ওই 80 জন 70 জনের সাইন, সেখানে যারা সাইন করেছিলেন, যারা করেননি এটা বিতর্ক আছে, কিন্তু যারা করেছিলেন তারা তো করেছিলেন। তথ্যের ভিত্তিতে বলছো যে 3 জন, আমি জানি না, কারণ অরূপ বিশ্বাসের চিঠি থেকে না, ওটা তো ধারণা, কিন্তু এক্ষেত্রে পরিষ্কার বলছি, দলের নির্দিষ্ট তথ্য একটাই আমার কাছে আছে, যে দলের ট্রেজারার হচ্ছেন সুভাষিস দা, এবং সুভাষিস দা সিগনেটারি, এটা নিয়েও আমার কাছে তথ্য এসছে। বাকি নির্দিষ্ট তথ্য ব্যাংক দিতে পারবে, দল নির্দিষ্টভাবে দল দেওয়া উচিত ছিল। মানে দল যখন বলছে যে ট্রেজারার পাল্টে গেছে, তখন নিঃসন্দেহে, এবং সেই ট্রেজারার যার নাম আগে ছিল, তিনি যখন বলছেন যে সাইনিং অথরিটি অপারেশনাল ম্যান্ডেট, এটাকে রেসপেক্ট করতে হবে, এবং সাইনিং অথরিটি তিনি এই ইঙ্গিত একেবারে পরিষ্কার লিখছেন, আবার বলছি পত্রবোমাতে, তখন তার উত্তর দলের কাছ থেকে আসা উচিত ছিল। উত্তরের অপেক্ষায় আমরা থাকবো, উত্তর দিলে সেটাও আপনাদের সামনে রাখবো। কিন্তু এখন যাব অরূপ বিশ্বাসের আজকের একেবারে পুলিশের হাজিরা দিলেন মেসিকাণ্ডে, এবং আলিপুর কোর্টের মধ্যে কার্যত বেশ কিছুক্ষণ ঘেরাও হয়ে থাকলেন, এবং তার বাইরে ডিম হাতে বিক্ষোভ দেখালেন আইনজীবীরা। দেখুন। বাইরে তুমুল বিক্ষোভ, দরজায় ধাক্কা, ভাঙা হলো জানলার কাঁচ, ডিম হাতে ক্ষোভ। বৃহস্পতিবার আলিপুর আদালতে এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসকে বাইরে বেরোনোর জন্য আইনজীবীদের একাংশ তারা হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে। অরূপ বিশ্বাস তিনি জানালা থেকে যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেখান থেকে উঠে একেবারে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন অরূপ বিশ্বাস। দেখা বলতে জানালা ভেঙে দেওয়া হচ্ছে, আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছে অরূপ বিশ্বাসকে ঘিরে। এদিন বিকেলে আলিপুর আদালতে আইনজীবীর কাছে যান অরূপ বিশ্বাস। সেখানে যখন তিনি আইনজীবীর চেম্বারে বসেছিলেন, তখন বাইরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীদেরই আরেকটা অংশ। ওকে বের করো, ওই চোরকে বের করো, ওর গুন্ডারা আমাকে সাহায্য করেছিল। পোলিং এজেন্টে যখন পড়েছিলাম 2024-এ বলেছিল নাক ঘষিয়ে বের করবে, ওকে বের করো, আজকে নাক ঘষানো কাকে বলে দেখাবো। আমি নিজে তো কন্টেন্ট ক্রিয়েটর, তো ভালো ভালো রান্না করতে ভালোবাসি। বাদশাহী অরূপ কালিয়া। ভেতর থেকে চেম্বার বন্ধ থাকায় বাইরে থেকে দরজায় ধাক্কা মারা হয়। মুখ লুকিয়েছে এখন অরূপ,
আদালতে এসে মুখ লুকিয়েছে, ওকে আমরা এখান থেকে আটকে রেখে দিয়েছি, ও নিজের প্রাণ রক্ষা করছে। আমরা আইনজীবীরা ওর সমস্ত প্রত্যেকটা চোর ঢুকেছে, ওকেও কারোদের ভিতরে দেখতে চাই। ভেঙে ফেলা হয় আইনজীবীর চেম্বারের জানলার কাজ। কার্যত ঘেরাও হয়ে রয়েছেন অরূপ বিশ্বাস এবং যেখানে বসেছিলেন সেই জানালা ভাঙা হলো। আইনজীবীর চেম্বারে আইনজীবীদের একাংশ তারা হচ্ছে জানালা ভেঙে দিল, ভেঙে দিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করলো। চোর চোর! কেউ আবার কটাক্ষ করে মেসি মেসি বলে চিৎকার করতে থাকলেন। বিশ্বকাপে মেসি কোনোদিনই হ্যাটট্রিক নেই, অরূপ দাস স্পর্শ পেয়েই কিন্তু মেসির দুর্দান্ত খেলা খুলে গেছে এবং তাই মেসির হ্যাটট্রিককে আমরা কনগ্রেচুলেশন জানাচ্ছি এবং সবাই মিলে বলতে চাই মেসি মেসি। বিকেল গড়িয়ে সন্ধে, দীর্ঘক্ষণ এভাবেই আইনজীবীর চেম্বারে আটকে থাকতে হয় অরূপ বিশ্বাসকে। অরূপদার বাইরে টিম নিয়ে দাঁড়িয়ে আপনার জন্য। অরূপদা কি বলবেন? অরূপদাই পরিস্থিতির জন্য দায়ী কে? পরিস্থিতির জন্য দায়ীকে কি বলবেন? কে দায়ী অরূপদাই পরিস্থিতির জন্য? এইসব নাটকীয় পরিস্থিতির আগে মেসি কাণ্ডে গড় হাজিরার হ্যাট্রিক করার পর শেষমেশ পুলিশের কাছে হাজিরা দেন অরূপ বিশ্বাস। মেসি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ওর মাসতুতো ভাইকে অরূপ বিশ্বাসকে, যে তুই আমার পেটে এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি 3 গোল দিতে পারলাম, হ্যাট্রিক করতে পারলাম। যাবে, বেশি দিন বেরোতে পারবে না, ভেতরে ওকে যেতেই হবে। 22 জুন অর্থাৎ সোমবার ফের অরূপ বিশ্বাসকে তলব করেছে পুলিশ। আমি শুধু একটাই কথা বলবো, আলটিমেটলি সত্যের জয় হবে। 22,000 টিকিট নিয়ে কালোবাজার যা বলার কোর্টে বলবো, ব্যাস। এখানে আমি আর কোনো মন্তব্য করবো না। ওই ছবি তোলা হলো কেন? আপনি এতজনকে নিয়ে ঢুকেছিলেন কেন? যে যা খুশি বলুক, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড। এদিনই আলিপুরে আগাম জামিনের আর্জি জানান কলকাতার 109 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। যদিও আদালত সূত্রে খবর, এই মামলা সংক্রান্ত কোনো কাগজ আদালতে আসেনি, তাই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের আর্জি গ্রহণ করা হয়নি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সেটাও ছিল একটা বৃহস্পতিবার। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ আরেকটা বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারই প্রশ্ন উঠে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পরিষদীয় দলের অধিকারটুকু পাকাপাকিভাবে চলে যাওয়াটা কি এখন সময়ের অপেক্ষা? আজ কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল যে বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার মাননীয় স্পিকার যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেছেছেন তা নিয়ে আপাতত কোনো হস্তক্ষেপ নয়। কিন্তু তরুণ জ্যোতির কাছে আমি আসবো একেবারে উল্টো দিক থেকে। বিজেপির পক্ষে এর থেকে সুসংবাদ আর কিছু হয় নাকি? বিজেপির 208 আর গঠনমূলক বিরোধিতা করতে চাওয়া, না বশ্যতামূলক বলিনি কিন্তু, প্রিভিলেজ আনতে পারবেন না। তো ওই 208-এর সঙ্গে ঋতব্রতর 65 যোগ করে 273। ভাবা যায় 294টা আসনের মধ্যে 273 জন বিধায়ক শুধু ভাই আর বন্ধু। তরুণ জ্যোতি খাওয়াবে কবে? সুমনদা, এটা পুরো দেখছিলাম, সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক। সে বিখ্যাত কোটেশনটা মনে পড়লো, তারপর মনে পড়লো এই পশ্চিমবঙ্গে আছে, ডেনমার্ক না বলে কালীঘাট বলে মনে ভালো হয়। চারিদিকে আলোচনা হচ্ছিল কে তৃণমূল, কে তৃণমূল, কে তৃণমূল। আমি অনেকদিন পর তোমার স্টুডিওতে এসে আজকে বুঝলাম কে তৃণমূল মানে হচ্ছে কালীঘাট তৃণমূল, আর বাদ বাকিটা ঋতুব্রত তৃণমূল হতে পারে। তবে এই সই ব্যাপারটা দারুণ জিনিস। আমি দেখছিলাম একটা সইয়ের চক্করে তৃণমূলটা ভেঙে পুরো চৌচির হয়ে গেল। আরেকটা রেজলিউশন সামনে চলে আসছে। রেজলিউশন যখন আসছে, 5 জুনের রেজলিউশন যখন আনছে, যারা ক্লেম করছে প্রুভ করতে হবে এটা 5 জুনের। আগে হলে অনেক ব্যাপার ট্যাপার হতো, আসলে এবার দেখো বিভিন্ন কলেজ থেকে তো মানে ইস্ট জর্জিয়া জর্জিয়ার লোকজন আছে এখানে, তাদের এডুকেশন নিয়ে আমার ডাউট আছে। কারণ নকশাল পিরিয়ডে অনেক কিছু হয়েছিল, সেগুলো নিয়ে আমি খুব বলছি না। তো ফরেন্সিকে এজ অফ রাইটিং আজকাল বের করা যায়, কিন্তু সেটা কি আমি জানি না, কৌতূহলের প্রশ্ন, দিন অনুযায়ী করা যায়? আমি তর্কের খাতিরে ধরছি, আমি একবারও বলছি না প্রদীপ্তরা এই রাস্তায় হাঁটবে, যে ব্যাক ডেটে ধরো সাইন করা যায়, রাফলি করা যায়, দিন বলা যায় না, রাফলি করা যায়, যেহেতু ফ্রেশ, মানে এই মাস না আগের মাস সেটা বলা যায়, রাফলি করা যায়। রেজলিউশন যখন হয়েছে তার একটা অরিজিনাল কপি থাকবে, যেগুলো 5 জুনে যদি হয়ে থাকে একটা দলীয় দল, ওই রাজনৈতিক দল, তো আমরা মনে করি যদি ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল পিসি ভাইপোর, সেই রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্ট কোষাধ্যক্ষ চেঞ্জ হয়ে গেল, রেজলিউশন হয়ে গেল, সেটা নিশ্চয়ই ব্যাংকে গেছিলো। ব্যাংকে গেলে কবে গেছিলো? আর যদি না যায় তাহলে এই কদিন দলটা চলছে কী করে? চলছে তো, দেখলাম তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার অনুপ্রাণিত লোকজন রাস্তায় রাস্তায় নেমেছে। খরচা হয় দাদা, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। দলীয়ভাবে খরচা হলো কি করে? ব্যাংক
একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন যন্ত্রা বললেন অথরাইজ সিগনেটারি চেঞ্জ করার অ্যাপ্লিকেশন কি হয়েছে? আমার এগুলো দেখে মনে হলো এ তো সবে কলির সন্ধ্যা, এখন অনেক বাকি আছে। মানে একটা রেজলিউশন ওই লিডার অফ অপোজিশন কে হবে সেটা নিয়ে এই ছন্ন ছাড়া হয়ে গেল, আর এখানে দেখছি আরেক চক্কর। ভালো, বেশ। এখন যে ট্রেজারারটা অ্যালেজলি হয়েছেন খুব ভালো লোক, তোমরা জানো কি জানো না জানি না, আমি তো জানি। সুভাষিস বাবুর তিন কুলে সেরকম কেউ নেই, ওনারও একখান ভাইপো আছে, কিন্তু এত টাকা উনি করেন কি? কোভিড পিরিয়ডের চালগুলো গেল কোথায়? কোভিড পিরিয়ডের ত্রিপল গেল কোথায়? উনি কি করেছেন না করেছেন মনে করো কি হিসাব আমাদের কাছে নেই? বার কাউন্সিল ইলেকশনে কি হয়েছে, কত টাকা খরচা করেছে, যে ফ্ল্যাটগুলো হয়েছে ওখানে ফ্ল্যাটে কত টাকা নিয়েছে, কোন কোন খাতে টাকা নিয়েছে, হিসাব নেই। কমপ্লেন আজ হয়নি, বাট কে বলেছে যে কালকে কমপ্লেন হবে না? কালকে কোষাধ্যক্ষ জেলে যেতেই পারে, না যাওয়ার কিছু নেই, কারণ এত অ্যালিগেশন আছে ওনার এগেনস্টে, উইথ প্রুফ আছে। ওই এলাকার হরিদেবপুর এলাকার যে পুকুরগুলো ছিল সেই পুকুরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ আশীর্বাদ নিয়ে ওইখানে আবার সুভাষিস বাবুর অনুপ্রেরণায় ফ্ল্যাট দাঁড়িয়ে আছে। ফ্ল্যাটেরও মা বাপ নেই, 3 ফুট 4 ফুট রাস্তায় ফ্ল্যাট, কে টাকা নিয়েছে আমরা জানি না, সব জানি। সেখানে কমপ্লেন হবে, নিশ্চয়ই হবে। কিন্তু অন্য একটা আসপেক্টে আসি, তোমার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এটা পুরোনো কথা বলে না যে সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এতকাল করে এসছেন বিভিন্ন জায়গায়, জেলা পরিষদ হোক, পঞ্চায়েত হোক, আমাদের পঞ্চায়েতে আমরা কতগুলো পঞ্চায়েতে ছিলাম, খুব অল্প, সেটাকে হট করে লোকগুলোকে রাতেবেলা তুলে নিয়ে গিয়ে চেঞ্জ করে নিয়ে অদ্ভুত পঞ্চায়েত চেঞ্জ হয়ে গেল। এখানেও চেঞ্জ হয়নি। এখানে দেখলাম ওই কে তৃণমূল চলে আসলো, ঋতব্রত তৃণমূল না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল? ডেমোক্রেসিতে সুমনদা নাম্বার স্পিক্স। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ বন্দ্যোপাধ্যায় মনে হয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো বন্দ্যোপাধ্যায়, তিনি নাম্বার দেখিয়েছেন। আজকে বিধানসভায় যখন উপস্থিত ছিলাম আমি দেখলাম অশোক দেব, বহু পুরনো বিধায়ক, বার কাউন্সিলের চেয়ারম্যান, আজও চেয়ারম্যান, ভদ্রলোক, বয়স্ক লোক, কিন্তু উনি বসে আছেন পুরনো সৈনিকের মতো। কুণাল ঘোষকেও দেখলাম, যাকে নিয়ে মেকআপ বক্স বলছেন কয়দিন আগে, তার ঠিক সামনেই কুণাল ঘোষ বসে আছে। 3-4 জন এক্সট্রা সাইডে বসে আছে, আর বাদ বাকি সব একটা সাইডে বসে আছে। প্রাণের সখা, মানে একটা কিডনি বলতো যাকে, ববি হাকিম, সেও দেখলাম হাত ছেড়ে দিয়েছে। দম্ভের জন্য হোক, কিন্তু বাকিগুলো বলো, মদন মিত্র, শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলো। হ্যাঁ, কিন্তু মদন মিত্র তো ক্যাম্পে আছে। এখন সুমন্ত, আমি আমার সিম্পল কথা বলছি কি, এরা মানে বিজেপিতে আছে এই কথা তো কেউ বলছে না। আচ্ছা, তোমরা তৃণমূলের কুণাল ঘোষের বক্তব্য যে এই শীর্ষ যারা গেছিলেন 5 জন, তাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন বিধানসভায় ঘরও দেয়া হবে। আমরা প্রথম দিন মাননীয় মুখ্যমন্ত্রী এটা কথা পরিষ্কার বলেছিল, বিধানসভায় বিরোধীদের কথা বলতে দেওয়া হতো না। কথা বলতে দেওয়া একটা জিনিস, আর ঘর দেওয়া হতো না। অফিসিয়ালি ঘরের, মানে আমি বলছি যে অধিকারী কিন্তু স্বীকৃত বিরোধী দল, যেটা এই মুহূর্তে তোমরাই বলছো ঋতব্রতরা। অবস্থা চলুক না, আমরা একটু পপকর্ন নিয়ে মজা দেখি। দুপক্ষকেই তোমরা ঘর এবার হচ্ছে, এবার ঘর দেবো বা একটা ঘর দেবো, আমার তো মনে হয় আমার যদি ক্ষমতা থাকতো বলার, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার, তোমরা ঘর ভাঙছো না, ঘর দিচ্ছ বলছো, মানে দুপক্ষটাকে বড় ঘর দেওয়ার আর কিছু সিকিউরিটিও দেওয়ার, কারণ কে কাকে কখন কি মেরে দেবে তো বলা যায় না, মারপিট করা অভ্যাসে আছে। কিন্তু এর বাইরেও গিয়ে বলছি, বিধানসভায় এখন সবার বলার অধিকার আছে, সম্মানের জায়গাটা আছে। যে বিধানসভায় মানুষরা লাইভ দেখতে পেত না, বিধানসভায় তাদের নির্বাচিত বিধায়করা আদৌ কিছু বলেন নাকি সাজগোজ করতে যান বুঝতে পারতো না, সেটা এখন সুযোগ আছে। আদৌ যান কিনা সুযোগ পেত না, লাইভ হওয়ার সুযোগ আছে। কে কখন বেরিয়ে গেল সেটা দেখানোর সুযোগ আছে। আশা করি আগামী দিনে সিস্টেমগুলো আরও আপগ্রেড হবে, যাতে গিয়ে হাজিরা দিয়ে টুক করে পালিয়ে যাওয়া সেটাও যেন না হয়। তো ওভারঅল সিচুয়েশনগুলো চেঞ্জ হচ্ছে। আমি আবার বলছি, এই তৃণমূলের যে ক্যাওয়াস, তো ওই কে তৃণমূল, কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল, এটা বুঝে নি। আর প্রদীপ্তদারও কথা বলছেন, প্রদীপ্তদা চাকরি করেন, তৃণমূলের দয়া উনি চাকরিটা পাননি, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তো একটা আসপেক্ট, বাকি যে বলেন না আমরা ভলেন্টিয়ার, তৃণমূলের ঘর ভাঙছো, যারা বলেন নতুন ঘর দিচ্ছ, যারা বললো বাবা, মানে আমরা উনি বলছেন আমরা ভলেন্টিয়ার, আমরা স্পোক্স পারসন ভলেন্টিয়ার, এইরকম ভলেন্টিয়ারদের দেখেছি আমরা, হাতে লাখ লাখ টাকার ঘড়ি, বুকে মানে বুকের কাছে গোজা মোবলা, এইরকম তৃণমূল দেখেছি যারা কিচ্ছু করতো না, এই যে স্পোক্স পারসন ছিল। সুতরাং ওই ভলেন্টিয়ারটা না বললেই হবে। তৃণমূলে বেসিক্যালি দুটোই ক্যাটাগরি, কত এক্সেপশনস আছে, এক্সেপশনস আর নট এক্সাম্পলস। ক্যাটাগরি হচ্ছে, কিন্তু মোদ্দা কথাটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি, নাম্বার স্পিক্স, একেবারে পরিষ্কার। দুটো ক্যাটাগরি বললাম, দোলাদির সেই পুরোনো কথা উক্তি নিয়ে ধার নিয়ে আমার বলতে হয়,
আবার বলছি এক্সেপশনস আর নট এক্সাম্পলস। তৃণমূলে 25% চোর, বাদ বাকি 75% ডাকাত। এই চোর ডাকাতের ঝামেলা। আবার বলছি এই ফান্ড, কি বলছো? চোর ডাকাতের মধ্যে অধ্যাপক তোমার পাশে বসে আছে, বলছি আচ্ছা, এক্সেপশন। ব্যতিক্রম। আর এই যাক। ফান্ড নিয়ে তো যাবতীয় কেস, এই ফান্ডটা কোথায় যাবে? তারপর আসল ফান্ডটা আমি বলছি তরুণ, সব হয় চোর নয় ডাকাত, কিন্তু তা সত্ত্বেও শরিক করলে এবং এনডিএর সমর্থন একেবারে মানে মাথা নিচু করে নিল, মাথা পেতে নিল। কিন্তু আমি বলছি আগে প্রদীপ্তর কাছেই যাব, কিন্তু সুভাষিস বাবু এখানে যেহেতু নেই, সেই বক্তব্য আগে জানতে চাইবো, কারণ উনি আইনজীবী, আমি নিজেও জানতাম না। না, আমার বক্তব্য হচ্ছে এই সুভাষিস বাবু নিয়ে যা বললে, সুভাষিস বাবু নিয়ে যা বললো আমি ওকে আগেও বলেছি, ওর সঙ্গে আমার বহুদিন অন ক্যামেরা কথা হয়েছে, যে বা যারা দোষী, ইভেন ও 32,000 চাকরি নিয়ে যে কেসটা করেছে সেক্ষেত্রেও আমি বলেছি, বা এসএসসিটি নিয়েও যে ও একটা কেস করেছে সেক্ষেত্রেও আমি বলেছি, দোষী যে হবে ভাই সাজা দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধুমাত্র ওই গাজর ঝোলানো, যে গাজরের কথা বলছিল, ওই দুর্নীতি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, কিন্তু ব্যবস্থা নিয়ে ওই কিচেন ক্যাবিনেটে, মানে চিকেন ক্যাবিনেট না, সরি কিচেন ক্যাবিনেটের বদলে চিকেন ক্যাবিনেটে ঢুকে যাচ্ছে, তা যেন না হয়। আমরা কিচেন ক্যাবিনেট কি জানতাম? স্যার জানেন এখানে যে বিরোধী দল হবে একটা পুরো সরকারের উল্টো দিকে, সরকারের প্রতিচ্ছবি হয়ে কাজ করবে, কিন্তু তার একটা সমালোচনামূলক জায়গা হবে। কিন্তু এই প্রথম দেখছি কোন বিরোধী দলনেতা সরকারের দলনেতা এমন হবে যারা বিরোধীকে ডাকবেই না। আমি সেটাই বলছি যে উত্তর আছে, এই প্রথম কোন বিরোধী দলনেতা সরকারের দলনেতার সম্মতি ও পরামর্শক্রমে সরকারের গঠনমূলক বিরোধিতা করবেন। কিন্তু এ যাবৎকাল যেটা হয়নি, তুমি যেটা বললে তার সঙ্গে সঙ্গে একটা কথা বলবো, যে এ যাবৎকাল সরকারের কোনো ভালো কাজের বিজেপি যেমন কোনো সমর্থন বা কোনো প্রশংসা সূচক কথা বলেনি, সবসময় যেমন লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষাবৃত্তি বলেছে বা আরো অনেক কিছু বলেছে, আমরা কিন্তু সেটা করবো না। মদন মিত্র আজকে সেটা দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমি বলছি যে বিরোধীকে তো শরিকই করা হয়নি। হ্যাঁ, আমরা কোন দলের লোক জানো সুমনদা? একটা পুরনো কথা আছে, হিস্ট্রি হচ্ছে, পার্লামেন্টে একসময় নেহরুজির একটা ছবি ছিল। হ্যাঁ, ছবিটা যখন সরিয়ে দেওয়া হয় তখন অটল বিহারী বাজপেয়ী বলেছেন ছবিটা ওখানে রাখা হোক, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তারও আগে যখন ওনার জীবনী থেকে অটল বিহারী বাজপেয়ী যখন বয়স কম, একদিন পার্লামেন্টে অনেক কিছু উনি পণ্ডিত নেহরুকে বলেছিলেন, তারপর পণ্ডিত নেহরু তাকে ডেকে বলেছেন আজ আচ্ছা বলা। তো আমরা সেই দলের লোক, সেই দলটাকে সমর্থন করি, সেই দলের আদর্শে আমরা চলি। সুতরাং যেই কথাগুলো বলছে ওনাদের প্রতিচ্ছবিগুলো যদি ছায়াছবি হয়ে যায় তার দায়িত্ব আমাদের নয়। প্রথম সাপুরে যদি আমরা হই, ও যে সাপুরের কথা বললো, সাপুরে সাপ দিয়ে ছোবল দিয়ে সাপুরেকে মেরে দেবে, সাপই সাপুরেকে ছোবল দিয়ে মারবে। আমরা যদি প্রথম সাপুর হয়, দ্বিতীয় সাপুরেটাকে সেও কি ছোবল খাবে নাকি? অপেক্ষা তো করতেই হবে। তোমরা সাপ না সাপুরে ঠিক করে নাও, কিন্তু সাপ হলে দূরে থেকো। কিন্তু এখান থেকে আমার পরের প্রতিবেদন, সেটা হচ্ছে এই দলীয় তহবিল। নিঃসন্দেহে অঙ্কটা বিপুল, অন্তত আমাদের হিসেবে তো বিপুল, কিন্তু এটার মালিকানা কার কাছে আছে, কার কাছে যেতে পারে, আদৌ মালিকানা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন আছে কি? দেখুন তো। তৃণমূল এখন খণ্ড বিখণ্ড। কালীঘাট তৃণমূল, বিদ্রোহী তৃণমূল। ভোটে হারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখন টুকরো টুকরো। ফলে বারবার যে প্রশ্নটা উঠছিল তা হল, তৃণমূলের তহবিলের কি হবে? দলের অ্যাকাউন্টে থাকা শয়ে শয়ে কোটি কোটি টাকা কারা ব্যবহার করতে পারবে? এই প্রেক্ষাপটে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে লেনদেনের ওপর অবিলম্বে লাগাম টানতে কোষাধ্যক্ষ হিসেবে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দিলেন অরূপ বিশ্বাস। যার জেরে আরও কোণঠাসা হল কালীঘাট তৃণমূল। চিঠিতে অরূপ বিশ্বাস স্পষ্টই লিখেছেন, বর্তমান বিবাদের নিষ্পত্তি না হওয়া অবধি যেন এই অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেনের অনুমতি না দেওয়া হয়। এই অনুরোধের একমাত্র উদ্দেশ্য দলের তহবিল সুরক্ষিত রাখা এবং অনুমোদনহীন লেনদেন আটকানো। ওটা দলের ব্যাপার, ওটা নিয়ে এখন এই মুহূর্তে কিছু বলবো না। তিনি মনে করেছেন যে এই চিঠিটা না দিলে হয়তো যে অ্যাকাউন্টটি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটাতেও কিছু অনিয়ম হতে পারে। আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর তথ্য অনুযায়ী 2019 থেকে 2024 সালের মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলের ঘরে এসেছিল হাজার হাজার কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছিল 1592 কোটি টাকা। এছাড়াও আরো বহু সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলকে চাঁদা দিয়েছিল। এরপর নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলের তহবিল সংগ্রহ অসাংবিধানিক বলে রায় দিয়ে তা বন্ধ করতে বলে সুপ্রিম কোর্ট। 2024-25 অর্থবর্ষে নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে তৃণমূল পেয়েছিল প্রায় 102 কোটি টাকা। অর্থাৎ এখনও তৃণমূলের অ্যাকাউন্টে শয়ে শয়ে কোটি টাকা রয়েছে। শেষ অবধি কে পাবে তহবিলের অধিকার?
ব্যাংক যদি দেখে যে এরকম ডিসপিউট হচ্ছে, যেটা পার্সোনাল অ্যাকাউন্ট না, কোনো একটা পলিটিক্যাল পার্টি, কোনো একটা অর্গানাইজেশনের অ্যাকাউন্ট, এবং আজকে দুজন ক্লেম করছে টেকনিক্যালি, তাহলে কিন্তু ও অ্যাকাউন্টটাকে কিন্তু ফ্রিজ করে ছেড়ে দেবে। মানে আপনি কোনোভাবে ট্রানজ্যাকশন করতে না যতক্ষণ এই ডিসপিউটটা মিটে যাচ্ছে। যদি টেকনিক্যালি দেখা যায় যে ক্লেম হয় যে অ্যাকচুয়ালি এই যে দলটাই অন্য কেউ যদি ক্লেম করছে, আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু ডেফিনেটলি সেই রেজলিউশনে প্রশ্নের চিহ্ন থাকবে। মানে যে অর্গানাইজেশন বা যে দলের নিয়ে আমরা আলোচনা করছি তার অ্যাকচুয়াল এখন কার হাতে, সেটাও যদি ব্যাংক কিন্তু জানতে চাইতেই পারে ফর দ্য স্মুথ ফ্লো অফ দ্য মানি। এই পুরো বিষয়টা অত্যন্ত সন্দেহজনক। অরূপ বিশ্বাসের নিজের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ, তার থেকে নজর ঘোরানো, এবং তিনি তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলার জন্য এই চিঠি, এবং অন্য যে শিবির রয়েছে তৃণমূল কংগ্রেসের তাদেরকে একটা বার্তা দেওয়ারও এই চিঠি হতে পারে। এখন এই চিঠির মাধ্যমে কার হাত শক্তিশালী হবে, কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, সেটাই এখন দেখার। সব মিলিয়ে তহবিলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে টানাপোড়েন চলছেই। এবিপি আনন্দ। দেখুন, গতকাল রাতে অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে একেবারে সিনেমাটিক স্টাইলে ওয়াকথ্রু করে ডেরেক ওব্রায়েন দেশবাসীকে বোঝানোর চেষ্টা করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বর্তমান সরকার ভেন্ডেটা পলিটিক্স করে যাবতীয় সুরক্ষা ব্যবস্থা তুলে নিয়েছে। কিন্তু তারপর দেখা গেল বিষয়টা কিন্তু একেবারেই তা নয়। টানাপোড়েনটা আসলে ব্যক্তিগত রক্ষী বা পিএসও বদল নিয়ে। এটা ঠিক যে 20 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএসও ছিলেন স্বরূপ গোস্বামী এবং কুসুম দ্বিবেদী। তাদের বদল করে নতুন অফিসারদের দেয়া হয়েছে বলে নেত্রী নতুন অফিসারদের না নিয়ে শটান ফেরত পাঠিয়ে দেন। শোনা যাচ্ছে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা তৃণমূলের 5 শীর্ষ বিধায়কের বৈঠকেও এই প্রসঙ্গ উঠে আসে। আমি এইখানে আমরা দেখিয়েছিলাম, এই অনুষ্ঠানে আলোচনা হয়েছিল, একটা ঘটনা দর্শকদের মনে করিয়ে দিতে চাইব। ক্ষমতায় আসার পর গত 11ই মে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। শোনা গেছিল উপস্থিত পুলিশ কর্তাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন নাকি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ এবং একজন সাংসদ হিসেবে যা নিরাপত্তা তার প্রাপ্য তিনি যেন সেটাই পান, এবং নিয়ম অনুযায়ী একেবারে রুল বুক অনুযায়ী রুল বুক ফলো করে নির্দিষ্ট সময় অন্তর নিরাপত্তা কর্মীদের বদলানো হবে। এরপরই বিনীত গোয়েলরা বসেছিলেন। বিনীত গোয়েলদের তাকিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে আমি বিরোধী দলনেতা থাকাকালীন মনে আছে নিশ্চয়ই আপনারা আমাকে 2 জন নিরাপত্তারক্ষী দিয়েছিলেন, তাও প্রতি সপ্তাহে বদল করে দিতেন। অর্থাৎ আমি জানি না এখানে আবার সেই পুরনো কথাই বলতে হবে কিনা তৃণমূলকে, আপনি আচরি ধর্ম পরের শিখাও, সেই কর্মা একেবারে ফিরে ফিরে আসছে। ডক্টর নজরুল ইসলাম কি বলেন? দেখুন, আমি একটা কথা বলতে চাই যে আমাদের মুখ্যমন্ত্রীর বা অন্য মন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রীর পার্সোনাল সিকিউরিটি অফিসার হিসেবে কাউকে নিয়োগ করা হয় না, নিয়োগ করা হয় পুলিশে। আচ্ছা। আর পুলিশের যারা অফিসার থাকেন কাকে পিএসও করা হবে, কাকে কোন ডিউটিতে রাখা হবে, ইয়েস, আচ্ছা, এবং কতদিন রাখা হবে সেটা বদলির যে নিয়ম আছে সে অনুসারে হয়। আচ্ছা। যেমন আমি বলছি কলকাতা এলাকার যদি কথা ধরেন, তাহলে এই যে কাকে নিয়োগ করা যাবে বা কাকে নিয়োগ করা যাবে না বা কতজন নিয়োগ করতে হবে, রাজ্য পুলিশে যেমন সেটা আইবি ঠিক করে, কলকাতা পুলিশে সেটা এসবি ঠিক করে। আচ্ছা, এসবি এই সুপারিশ করার পর পোস্টিংটা আমি যখন ছিলাম কলকাতা পুলিশে, বছর 2 ডিসি হেডকোয়ার্টার ছিলাম, এই একদম ইন্সপেক্টর ছাড়া অন্য সব পুলিশ অফিসারদের ট্রান্সফার পোস্টিং ডিসি হেডকোয়ার্টার করে। আচ্ছা। এবং কে কোথায় কতদিন থাকবে তার একটা টার্মও আছে, কোথাও 2 বছর, কোথাও 3 বছর। তারপরে মানে এর একটা নির্দিষ্ট নীতি এবং নিয়ম আছে, পরিবর্তন করতে হবে। অতএব এখানে যে ব্যাপারটা আসছে মমতা ব্যানার্জির কাছে, যে তারা বলছেন যে এত বছর ধরে 2 জন লোক ছিল, এটাই বেআইনি, তাদের বদলি। আমি নজরুল, আমি কাউন্টার প্রশ্ন করছি যে ধরুন এই তৃণমূলের সরকার নিজস্ব সরকার ছিল 15 বছর, এই 2 জন ভদ্রলোক তারা অন্তত 20 বছর ধরে, আমি অন্তত দেখছি, তার আগেও হতে পারে,
তাহলে সেই নিয়ম বামফ্রন্ট আমলেও মানা হয়নি, তৃণমূল আমলে নয়, না মানার একটা যুক্তি আছে যে উনি হেড অফ দ্য স্টেট, উনি মুখ্যমন্ত্রী, কিন্তু তার আগে বামফ্রন্ট সরকারও এটা মেনে নিয়েছিল। দেখুন, বামফ্রন্ট সরকার কিন্তু এগুলো মানতেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আমি যখন ডিসি হেডকোয়ার্টার ছিলেন, কমিশনারের মাধ্যমে একজন মন্ত্রী একজন নির্দিষ্ট পার্সনকে তার কাছে পোস্টিং করার আবেদন করে, আমি সেটা অস্বীকার করি না। এরপরে সেই মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তখন ছিলেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তার কাছে অভিযোগ করেন, আমাকে কমিশনার পাঠান ওনার কাছে। আমি গিয়ে বলি সেই লোকটার সম্পর্কে, আমি বিস্তৃত বলতে পারবো না, জানেন আমার কনফিডেন্সিয়াল পোস্ট, এবং তারপরে বলি যে এটাকে পোস্টিং করা এই কারণে ঠিক হবে না। আচ্ছা, বুদ্ধদেব ভট্টাচার্য সেটা মেনে নেন এবং বলেন তাহলে করবেন না। অতএব বামফ্রন্ট আমলে কাউকে কখনো স্বস্তি দেননি না? না, স্বস্তি না, আমি যেটা ঠিক মনে করতাম সেটা করতাম। যেমন আমি ডিসি হেডকোয়ার্টার হিসেবে যখন ওখানে ডিডিতেও যখন ছিলাম, ডাকাতি সেলের অফিসারদের আমি ট্রান্সফার করে দিয়েছিলাম। তো কমিশনার একদিন এসে আমাকে বললেন যে তুমি সব পুরানো লোকদেরকে বদলি করে দিয়েছো, তাহলে কী করে ডাকাতি বন্ধ করার কাজটা তুমি করবে? আমি বললাম যে আপনারা তো আমাকে পোস্টিং করেছেন, যদি না করতে পারে আমাকে সরিয়ে দেবেন। বলে আমি এসব কথা বলতে পারবো না, তুমি তাহলে বলো। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন। তো আমি বললাম যে আমাকে তো বলেননি, আমি কী করে বলবো? আপনাকে বলেছে, আপনাকে বলতে হবে। উনি আমাকে নিয়ে গেলেন, তখন ওই কথাটা আমাকে বললেন যে বলছে যে ডাকাতি সেকশনে যারা কাজ জানা লোক ছিল তাদেরকে আপনি সরিয়ে দিয়েছেন কেন? আমি বললাম যে দেখুন, তারা 10টা ডাকাতি করায়, 2টো ডাকাতি ধরে, তাতে ডাকাতি বন্ধ হবে না। আমি একটা ডাকাতি কেস ধরবো, ডাকাতি বন্ধ হয়ে যাবে। উনি বললেন আপনি কি বলছেন, ওরা ডাকাতি করায়? তা আমি তখন এয়ারপোর্ট থানায় একটা ডাকাতি কেস নাম্বার দিলাম। আমি আন্দাজ করবো আকুঞ্জি কেস, আকুঞ্জি কেসটা এরপরে ধরলাম আমি। এই যে লোকদের নতুন এনেছিলাম তাদেরকে দিয়ে ধরলাম। তো তখন আমি বললাম যে পুলিশে তো আপনি খবর নিতে পারেন, আপনি আপনাদের পার্টির স্ট্রাকচার ভালো আছে, খবর নিন যে এই ডাকাতিতে যে গাড়িটা ব্যবহৃত হয়েছিল সেটা যে অফিসারকে ট্রান্সফার করেছে তার স্ত্রীর নামে আছে কিনা। আমি খোঁজ রাখতাম, আমাকে লোকের খবর। এই প্রসঙ্গে যদিও আমি নজির দেওয়ায় বিশ্বাসী না, কিন্তু তোমার মনে আছে স্বর্গত পঙ্কজ দত্তর, তিনি রিটায়ার্ড আইজি ছিলেন, তিনি একজন সিকিউরিটি পেতেন। ততদিনে পঙ্কজ দা টার্গেট হয়ে গেছেন। পঙ্কজ দার সিকিউরিটি কিছু না জানিয়ে তুলে নেওয়া হয়েছিল, বদলের কথা বাদ তুলে নেওয়া হয়েছিল। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে গেছিলাম এবং মহামান্য কলকাতা হাইকোর্টে তৎকালীন অ্যাডভোকেট জেনারেল তিনি অ্যাপিয়ার করেছিলেন রাজ্য সরকারের হয়ে, কি এত দায় ছিল। তারপর তারা সিঙ্গেল বেঞ্চে হেরে ডিভিশন বেঞ্চে গেছিলেন এবং ডিভিশন বেঞ্চ মানে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছিলেন এবং বলেছিলেন ওনাকে ওনার সিকিউরিটি ফিরিয়ে দাও। আজকে তুমি একটা কথা বললে কর্ম, আমার খুব ভালো লাগলো শুনে যে হয়তো সেই কর্ম আজকে তাকে হাড়ে হাড়ে টের পাওয়াচ্ছে, মানে কর্মফল। আমি বলছি নজরুলদা, আপনারও তো সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল। আমার পঙ্কজ দত্তের আগে থেকে সিকিউরিটি দেওয়া হয় না, অনেকবার আবেদন করেছি, কোনো উত্তর দেয় না। এই সরকার চেঞ্জের পর দেবে কিনা আমি জানি না, কিন্তু আমি এখন আর আবেদন করিনি। মানে উনার যখন সিকিউরিটি তুলেছে তারও আগে থেকে আমার সিকিউরিটি। আমি একটা জিনিস বুঝলাম যে নজরুলদার নেমসেক বিদ্রোহী কবি ছিলেন, আর এই নজরুল ইসলাম বিদ্রোহী অফিসার। হ্যাঁ, অদ্ভুত। মানুষের বয়স বাড়লে আমরা বাচ্চাদের মতো হয়ে যায়, অনেকে দেখেছি, বায়না বেড়ে যায়, ছেলে মানুষই আরম্ভ হয়। আচ্ছা, উনি এক্স-সিএম, উনি সিকিউরিটি পাবেন, নর্মাল। আমার ওই লোকটাকেই চাই, আমার ওই ব্যক্তিটিকেই চাই। হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, তার সিকিউরিটি? এই কতগুলো লোককেই রেখে দিতে হবে, এদেরকেই চাই। এখান থেকে ট্রাস্ট লেভেল তৈরি হয়, সেখানে দুর্নীতিও আসে। ট্রাস্ট লেভেল ওটাই যে তারা দুর্নীতির হিসাবটা জানে। যেমন নাম করে বলতে পারি, ওই শান্তনু বিশ্বাস না কিছু না, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে খিচুড়ি রান্না করতো, এটা কি ছিল? এইরকমই এই সিন্ডিকেটটা ছিল। প্রদীপ্ত না, দেখুন কোথায় কি সিন্ডিকেট ছিল নিশ্চয়ই বেরোবে, এবং আরও পুরনো সিন্ডিকেটও বেরোবে। 16 থেকে 21 অব্দি যেসব সিন্ডিকেট আছে সেগুলোও বেরোবে। ওই দল ভাঙানো নিয়ে যেসব সিন্ডিকেট চলতো 5টা ডিস্ট্রিক্টে, সেগুলোও বেরোবে। আমি জানি সেই অনুপ্রেরণা তো যে করেছে তারা তো ওখানে উদয়ন গুহ যদি অনুপ্রেরণায় করেন, তাহলে উদয়ন গুহ তো জেলে আছেন। ফলে তাপস রায়ের বাড়িতে 24 সালে আমি বলছি যে বেসিক আমরা যে প্রশ্নে ছিলাম যে পিএসও দেওয়া
হয়েছে, পছন্দ হয়নি এবং তার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। সুরক্ষার অফিসাররা বলেন যে একটা নির্দিষ্ট সময় চেঞ্জ করতেই হয়, নয়তো সমস্ত তথ্য তাদের কাছে চলে আসে। আবার উল্টো দিকের যুক্তি হচ্ছে ট্রাস্ট লেভেল। কিন্তু ঘটনা ঘটলো এইটা, আর আমি গোটা দেশের লোককে দেখালাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সরকার সুরক্ষা দেয়নি, সুরক্ষাহীনভাবে রেখেছে। সত্যের অপলাপ। এখনো তো ক্যামেরায় রয়েছে, এখনো ক্যামেরায় রয়েছে ডেরেক ওব্রায়ান কি দেখিয়েছে, একদম পরিষ্কার ক্যামেরায় রয়েছে। আমি এক্ষুনি একবার দেখাই যে কালকে কি দেখানো হয়েছে, কি ঘটনা। আবার বলছি, পক্ষে বিপক্ষে যুক্তি থাকতেই পারে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা অফিসার বদল নিয়ে উত্তাল রাজনীতি। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেন ডেরেক ওব্রায়ান। There is no policeman here. This is the gate. I'm inside with her. Now there's a gate. 2 or 3 have been kept behind. Now at the back. This is highly risky. আজকে 7টা নাগাদ মমতাদির পিএসও যারা আছে 3 জন প্রায় 20 বছরেরও বেশি, যখন উনি ফার্স্ট এমপি হয়েছিলেন, ওদের 7টার সময় অফিসে ডাকা হয়েছে। আর আমাদের যা খবর, they have been removed. 20 বছরের পিএসও তুমি সরিয়ে দিয়েছো, 3, 4, 5 জনকে পাঠিয়েছো অচেনা রাত 9টায়। তৃণমূলের এই অভিযোগ ঘিরে শুরু হয় চাপানুতো। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন কালীঘাট তৃণমূলের 5 বিধায়ক। আলোচনায় উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার প্রসঙ্গ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বিষয়টি তোলেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বিঘ্নিত হবে বলে সরব হন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা দুর্ভাগ্যজনক এবং অবাঞ্ছিত, এটা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। এটা সৌজন্যের খাতিরে ইনফর্ম করারও উচিত ছিল। তবে কাল রাত্রে ওনার বাড়িটা খুব একটা নিরাপত্তাহীন অবস্থায় চলে গেছিল। তবে এ বিষয়ে বাড়তি কোনো কথা এই মুহূর্তে আর বলবো না। পিএসওরা কি আজীবন থাকবে নাকি? পিএসও পরিবর্তন করা হয়েছে, তাতে এটা তো সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে করা হয়েছে। কিন্তু 20 বছর যদি থাকেন, তিনি 20 বছর কি করেছিলেন তারও তদন্ত করা উচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে Z+ ক্যাটেগরির সুরক্ষা পান মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিস্তরীয় নিরাপত্তায় থাকে কমব্যাট ফোর্স, হাউস গার্ড ও কনভয়। প্রশাসন সূত্রে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তার পর্যাপ্ত নিরাপত্তা আছে। ওইখানে সিকিউরিটি আছে, আমাদের সিকিউরিটি বাইরে ডিউটি করছে। মমতা ব্যানার্জি 15 বছর বাংলার মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। 15 বছর বিশাল কনভয়, কালীঘাটের সামনে বিশাল পুলিশের ব্যারিকেড, শান্তিনিকেতন অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে বিশাল পুলিশের ব্যারিকেড। কম অত্যাচার করেননি। আজকে দেখাচ্ছেন যে বিরাট আপনি চান না, সুরক্ষা চান না। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও উঠোন আড়াল করার জন্য ভিউ কাটার বসানো হয়েছে। সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুভময়দার কাছে যাব। শুভময়দা, দেখুন, মানে লোকবল আর অর্থবল, এ তো শুধু ব্যক্তি বা পরিবার নয়, এটা রাজনৈতিক দলে সব থেকে বেশি লাগে। লোকবলের পাটে যদি বলি, 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর পুরোটা হচ্ছে একেবারে ডিসেন্ডিং কার্ভ। হ্যাঁ, সব ছাড়ছেন, নয় জেলে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। অর্থবল, যেটা নিয়ে কোনো চ্যালেঞ্জ ছিল না, সেটা কালকে এই চিঠি এবং উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু নিঃসন্দেহে একটা আইনি জটিলতার মধ্যে পড়তে চলেছে। তো এইবার রাজ্যের প্রধান বিরোধী দল, তার ভবিষ্যৎ আপনি কি দেখছেন? শুনুন, এই মানে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে যে আলোচনা হচ্ছে, সে আলোচনা আরও কিছুদিন চলবে এবং এই মুহূর্তে একটা রাজনৈতিক দল 15 বছর এই ধরনের আধিপত্যবাদ চালানোর পর সাধারণভাবে জনগণের পাঞ্চিং ব্যাগই হয়ে যায়। ফলে সাধারণ মানুষ এখন তৃণমূলের বিরুদ্ধে যে ধরনের আলোচনা হবে তাতে অত্যন্ত খুশি হবেন। তৃণমূলের বিরুদ্ধে কথা বলাটাই মানুষ চাইছেন। এবং যারা কালীঘাট তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে আলাদা অবস্থান করছেন, তাদের কি মানুষ ক্ষমা করবেন বা সফট হবেন তাদের ব্যাপারে? এই বিষয়টা হচ্ছে মানুষ কত তাড়াতাড়ি কি ভুলছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কারা চলে গেছেন খুব পরিষ্কার। আজকে সংখ্যায় আপনি 65 বলেছেন, 80-র মধ্যে 65। ওদিকে আমাদের লোকসভায়
29-এর মধ্যে 28 জন জীবিত, একজন বসিরহাটে মারা গেছেন, তার মধ্যে 20 জন মতন চলে গেছেন। এবং এই মানুষগুলো সম্পর্কে বারবার তৃণমূলের যখন মিটিং হয়েছে বা তাদের প্রচার হয়েছে, একটাই আলোচনা, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সুতরাং যারা গেছেন তারা যাওয়ার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগণের কাছে তার যে অ্যাকসেপ্টেবিলিটি, যেটা এবারে নির্বাচনে 41% বা এই ধরনের কিছু আছে, সেইটা কতটা গেল না গেল জানার জন্য চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। নন্দীগ্রামে দাঁড়ালে উনি সম্ভবত আবার হারবেন। রেজিনগরে কি ধরনের কথা তার সঙ্গে হুমায়ুনবাবুর হয়েছে আমরা জানি না, মজা করে বলেছেন কিনা, প্রার্থী হবেন কিনা। আর বসিরহাটে ব্যাপারটা একটু অপমানজনক। আমি বলছি হুমায়ুন কবি তিনি বলছেন যে এলে একটা সিট ছেড়ে দেবো, খুব সম্মানের কি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বসিরহাট লোকসভা নির্বাচন আছে সুমনবাবু, মানে ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে তো 77-এর পর 78-এ যে ঘটনা ঘটেছিল চিকমাগালুরে, সেই রকম একই ধরনের ঘটনা বসিরহাটে 7টা কেন্দ্রে ভোট হয়েছে, 5টা কেন্দ্রে বিপুলভাবে তৃণমূল জিতেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে নতুন ইতিহাস সৃষ্টি করতে চান, তার কাছে ইতিহাস সৃষ্টি করার জায়গা যে নেই এমনটা নয়। এবং সেইখানে একটা যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তৃণমূলের সাইনিং অথরিটিকে, তৃণমূলের তো প্রথমেই সই টই নিয়েই তো গণ্ডগোল এখন, অর্থাৎ অরূপবাবু সই করতেন কি করতেন না। এবং অদ্ভুত আমি দেখলাম প্রদীপ্ত বলার সময় প্রথমে বলল প্রদীপ্ত জানে না কে সিগনেটারি, যদি রেকর্ডিংটা থাকে, তারপর বলল যে ও জানে যে আমরা কেউ জানি না, সেটা প্রদীপ্ত কি করে জানলো, এবং তারপর বলল প্রদীপ্ত শুনেছে যে সুভাষিস দা সিগনেটারি। এই কথাগুলোর মধ্যে একটা দ্বান্দ্বিক বিষয় আছে এবং সেই জায়গাটা বুঝতে হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই যে একটা কোয়ান্টাম স্টেট, কে যে সই করে কে করে না, আদেও তারা সই করে কি করে না, এইবার হচ্ছে আপনি যে মানে প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে তো অনলাইন পাসওয়ার্ডও থাকবে। এবার তৃণমূল কংগ্রেসের যে টাকা 1592 কোটি, আমি তো সেদিন দেখলাম তরুণী একজন তার আগের বিধায়কের দেখাচ্ছে 1240 কোটির সম্পত্তি ফেসবুকে, আরো বেশি, যাই হোক মানে একজন বিধায়কেরই। ফলে এই যে 1592 কোটি যেটা তার ফ্রিজ হলো কি না হলো, তৃণমূলের খাটের তলায়, পাটের খেতে, মাঠের পাশে, ঘাটের ধারে, কাঠের বাক্সে, গাঁটের ঝুলিতে, ছাতের চিলেকোঠায়, ভাতের হাঁড়িতে, রাতের অন্ধকারে, যে মোটামুটি হিসেব করলে কয়েক লক্ষ কোটি টাকা আছে, সেই জায়গার হিসেব আমরা যতদিন করতে থাকবো ততদিন কিন্তু বারবার যে মুশকিলটা হবে সেটা হচ্ছে তরুণজ্যোতি একটু আগে যে রাজনৈতিক নেতার কথা বলল, জওহরলাল নেহেরু, অটল বিহারী বাজপেয়ী বা বুদ্ধদেব বাবুর কথা, সেই কথাগুলোও যেমন ফিরে আসবে না, সেই সঙ্গে তরুণজ্যোতিদের প্রশ্ন করার সময়ও কমে যাবে। তৃণমূল ভাঙছে, আপ ভাঙছে, শিবসেনা ভাঙছে, সমাজবাদী পার্টি ভাঙছে, 2/3 হবে, এটা কতটা গণতন্ত্র রাখছে, এই প্রশ্নগুলো আমরা করতে পারছি না। কারণ তৃণমূল এতটা নিচে নামিয়ে দিয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিকে যে আমরা এখনও বিজেপির সামনে প্রশ্নগুলো তুলতে পারছি না। বিধানসভায় যখন ক্যামেরা থাকবে প্রশ্ন তো তরুণজ্যোতিদের দিকে যাবে। আমরা তো যারা এতদিন ক্ষমতায় ছিল তো চলে গেছে, মিটে গেছে, ফলে নতুন শাসকদের কাছে প্রশ্ন করার জায়গাটাই এখনো আসছে না। তৃণমূল কংগ্রেস এত গোলমাল পাকিয়ে গেছে এখন, মানে সেই যে বারবার যে আলোচনা হচ্ছে, এই যে অকৃতজ্ঞ মেসি যিনি গিয়ে হ্যাট্রিক করছেন এবং একই সঙ্গে চিঠি পাঠাচ্ছেন যে তার সঙ্গে খুব বিরক্তিকর আচরণ করা হয়েছে, এই অকৃতজ্ঞ মেসিদের তৈরি করে গেছে তৃণমূল কংগ্রেস। একদম বিশ্ব ইতিহাসে তারা যে কন্ট্রিবিউশন করে গেছে, এখান থেকে বেরিয়ে এসে ভারতবর্ষের রাজনীতি, সিবিএসইর পরীক্ষায় কি হচ্ছে, নিট ভালোভাবে হবে কিনা, এই আলোচনা, সিরিয়াস আলোচনায় ঢুকতেই দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। এটাই আমাদের কাছে সবচেয়ে বিপদের জায়গা। বেশ, আমি এইখান থেকে শুভময়দার কথা সূত্র ধরে দুটো জায়গা আপনাদের একটু মনে করিয়ে দিই। এক হচ্ছে, আমি খুব মন দিয়ে এই চিঠিটা পড়েছি। দেখুন, এইখানে এই চিঠিতে অরূপ বিশ্বাস লিখছেন যে এআইটিসির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করার সময় হিসেব এবং আর্থিক বিষয়ে অসঙ্গতির অভিযোগ নিয়ে আমি যথেষ্ট এর আগে দুর্ভোগে পড়েছি এবং বিভিন্ন কর্তৃপক্ষের হয়রানির শিকার হয়েছি। কেউ ভাবতেই পারেন যে এটা কোন ঘটনা। একেবারে আপনাদের মনে থাকবে 2024-এর ফেব্রুয়ারি মাসে অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাসকে ইডি তলব করেছিল এবং অ্যালকেমিস্ট চিটফান্ডের অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা গেছিল 2014-র পর তৃণমূল প্রচারে যে হেলিকপ্টার ব্যবহার করেছিল, ইডির মতে সেই হেলিকপ্টারের খরচ বাবদ প্রায় 2 কোটি টাকার লেনদেন হয়েছিল। অরূপ বিশ্বাসকে আবার বলছি, এই তথ্য যাচাই করার জন্য ইডি তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ডেকে পাঠায়। আমি বিস্তারিত পরে আসব, কিন্তু তার আগে যেটা কথা হলো যে বিধানসভার ছবিটা, আজকে কলকাতা হাইকোর্ট বিধানসভার মাননীয় স্পিকার
রথীন্দ্র বসু যে সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় নন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হবেন, সেই বিষয়ে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। দেখুন, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল। বিরোধী দলনেতা পদে বহাল রইলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কোনো অন্তর্বর্তী নির্দেশ জারি করল না হাইকোর্ট। ভোটে ভরাডুবির পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে। এরপর বিধানসভা স্পিকার নির্দেশ দেন, যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে সেই বৈঠকের প্রস্তাব বিধায়কদের সই সহ বিধানসভায় জমা দিতে হবে। সেই মতো বিধায়কদের সই সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ৭০ জন বিধায়কের সই ছিল, কিন্তু তার মধ্যে একাধিক সই জাল বলে অভিযোগ ওঠে। এরপর বিদ্রোহী তৃণমূল বিধায়কদের সমর্থনে বিরোধী দলনেতা হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাতে সম্মতি জানান বিধানসভা স্পিকারও। এরপরে স্পিকারের সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মামলায় বৃহস্পতিবারের শুনানিতে কোনো অন্তর্বর্তী নির্দেশ দিলেন না বিচারপতি কৃষ্ণ রাও। জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি আছে। দেখুন, বিধায়কের সমর্থনের সংখ্যা বাড়ছে এবং যারা যারা সমর্থন আমাদেরকে দিচ্ছেন সেই চিঠিও আমরা মাননীয় স্পিকারকে দিচ্ছি, যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছে, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। আমরা বিরোধী দলনেতার নাম শোভনদেব চট্টোপাধ্যায়। মানুষের দরবারে বাংলার রাজনীতিতে সেটাই এস্টাবলিশ থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করব। কে বিরোধী দলনেতা তা নিয়ে আইনি লড়াইয়ের মধ্যেই বৃহস্পতিবার বিরোধী দলনেতা চেয়ার নিয়েও তপ্ত হয় বিধানসভা। অধিবেশন শেষে কুণাল ঘোষ দাবি করেন বিরোধী দলনেতার আসনে বসেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বাঁদিকের প্রথম আসনটি, স্পিকারের একদম সামনের প্রথম আসনটি, যেটি যুগে যুগে বিরোধী দলনেতারা পেয়ে এসেছেন, সেটি কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্যই আজ অ্যালটেড ছিল। চাটনৃত যেখানে বসছিল সেটা একটু পরে, দূরে। লিডার অফ দ্য অপোজিশন হিসেবে জয়নাল আবদিন একটা জায়গায় বসতেন, লিডার অফ দ্য অপোজিশন হিসেবে অতীশ সিনহা একটা জায়গায় বসতেন, লিডার অফ দ্য অপোজিশন হিসেবে পঙ্কজ ব্যানার্জি একটা জায়গায় বসতেন। লিডার অফ দ্য অপোজিশনের কোনো নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী যে আসনে বসতেন সেই চেয়ারেই বসতে দেখা যায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। যদি এইভাবে উনি আনন্দ পান যে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতার আসনে বসেছেন, সমস্যা কি আছে? ঘটনাচক্রে আমি এই যে কালেকটিভ টিমের মধ্যে আছি, আমার পজিশনের নাম বিরোধী দলনেতা, তাই আমি ওই সিটটায় বসেছি। এই সিটে ডক্টর সূর্যকান্ত মিশ্রও বসেছেন, আব্দুল মান্নানও বসেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বসেছেন। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পদে পদে চমক। রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন বিশ্বনাথ দা, বহুবার আমরা স্টুডিওতে আফসোস করেছি যে বাংলার রাজনীতি থেকে রাজনৈতিক সৌজন্যটা চলে যাচ্ছে। এখন যেটা দেখা যাচ্ছে, মানে আমি বলছি, আপনি বলতেই পারে টু আর্লি টু কমেন্ট, কিন্তু আমি বলছি সৌজন্যই বেশিটা হচ্ছে। আমি বলছি যখন 294-এর মধ্যে 273টা মোটামুটি সৌজন্যে গদগদ থাকেন, বাকিদের প্রায় খুঁজে পাওয়া যায় না। কালীঘাট তৃণমূলের মদন মিত্র, কুণাল ঘোষরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, আলাদা ঘরের প্রতিশ্রুতি পান এবং প্রশংসায় গদগদ থাকেন। আমি বলছি এগুলো সব ভালো জিনিস, খারাপ কিছু নয়, কিন্তু আমি বলছি কোথাও কি যে বিষয়গুলোতে সরকারের গঠনমূলক সমালোচনা করার কথা সেগুলো আদৌ হবে, নাকি এই সৌজন্যটাও আসলে স্ট্র্যাটেজি, বাবা তোমায় ঘাঁটাবো না বা এখন ঘাঁটাচ্ছি না? সুমনদা, আপাতত আমি যেভাবে রাজনীতিটা পাচ্ছি সেই অনুযায়ী বিশ্লেষণ করব। আগামী দিন আরেক রকম আসলে, যার জন্য আমাদের অনেকে ভুল বোঝে যে আপনি তো 6 মাস আগে একরকম বলেছিলেন, আজকে আরেক রকম বললেন। বিশ্বাস করেন প্রচুর লোক আমাদের ভুল বোঝে, কিন্তু রাজনীতি যেভাবে উঠে আসে আমরা সেইভাবেই ব্যাখ্যা করি। আজকের দিনে কিন্তু বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি কিন্তু রাজধর্ম পালন করেছেন। উনি তৃণমূল কংগ্রেসের কয়েকজন ছোট গোষ্ঠী 6 জন, তাদেরকে নিয়ে আজকে আলাদা করে বৈঠক করেছেন। তাদেরকে উনি আশ্বস্ত করেছেন যে আপনাদেরকে বিরোধীদের বাইরেও অতিরিক্ত সময় দেওয়া হবে যাতে আপনারা কথা বলতে পারেন। আমরা তো সেটাই চাই যে বিধানসভা ফর অপোজিশন, ফ্লোর বিলংস টু অপোজিশন। এবং একই সাথে বলেছেন যে শোভনদেব চট্টোপাধ্যায় বা এই গোষ্ঠীকে বসার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করবেন। দেখুন, এটা স্বাভাবিক, এটা সৌজন্য, এটা সংসদীয় গণতন্ত্র, এটাই আমরা চাই।
কিন্তু সামগ্রিক যে ছবিটা, সেই সামগ্রিক ছবিতে কিন্তু আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে, যে এইটা জানি এমন না হয় যে বিধানসভার বিরোধী যারা গোষ্ঠী তারা যদি সরকার নিয়ন্ত্রিত হয়, তাহলে কিন্তু আমি বলবো যে রাজ্যের স্বার্থ বিঘ্নিত হবে এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি কিন্তু সেটা অবক্ষয় হবে। যদি প্রধান বিরোধী গোষ্ঠী, তার নেতৃত্ব, তারা যদি আপোষ করতে থাকে, সেটা যে কতটা ক্ষতিকারক হতে পারে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য, সেটা আমার মনে হয় না এটা বোঝানোর আলাদা কোনো দরকার আছে। 4-5টা প্রশ্ন রাখছি। একটা হলো, অরূপ বিশ্বাস আজকে চিঠি দিয়েছেন, কেন চিঠি দিয়েছেন, কী অবস্থা চিঠি দিয়েছেন, কোন পরিস্থিতিতে চিঠি দিয়েছেন? এই অরূপ বিশ্বাসকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসাবে দেখেছি। এই অরূপ বিশ্বাসকে তো আমি আজকে চিঠির মধ্যে যে কয়েকটা কমপ্লেন আমি দেখলাম, আপনি তো আগে কোনো দিন বলেননি। যেই মুহূর্তে আপনাকে ডাকা শুরু হলো মেসিকাণ্ডে, তারপরে আপনার কি মানে হুঁশ আসলো যে এই অ্যাকাউন্টটার এই প্রবলেম, এই গোষ্ঠীগত প্রবলেম, এই অ্যাকাউন্ট অপারেট করা যাবে না? আপনি কি সত্যিই এই চিঠিটা আপনাকে বাঁচানোর জন্য তৈরি করেছেন? আপনি কি কোনো সওদা করে এই চিঠিটা তৈরি করলেন? আপনাকে তো আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতো সেই অনুযায়ী আপনি চলতেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলতো পশ্চিম দিকে সূর্য উঠছে, তাই আপনি মানতেন। এবং চিঠিটা দেওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যে আপনি হাজিরায় পৌঁছান একেবারে। এবং হাজিরা শুধু নয়, মধ্যে যোগ আছে, হাজিরা শুধু নয়, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 ঘন্টা হাজিরায় থাকছে, 9 ঘন্টা, হ্যাঁ, অরূপ বিশ্বাস 3 ঘন্টা, অরূপ 3 ঘন্টা, এবং চেহারা দেখে মনে হচ্ছে না যে কোনো রকম অস্বস্তিকর অবস্থায় আছে। এবং অরূপের যে পরিস্থিতি আমি দেখলাম, আমি একটু চিন্তিত এই কারণে যে অরূপ কেবলমাত্র মেসিকাণ্ডে নয়, অরূপ এন্টার টালিগঞ্জ ইন্ডাস্ট্রি এবং টালিগঞ্জ রিলেটেড একের পর এক অভিযোগ। আজকে সাধারণ মানুষ যে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে, সেই ক্ষোভ বিক্ষোভ আমি নিশ্চয়ই পছন্দ করব না, কিন্তু ক্ষোভ বিক্ষোভের পেছনে যথেষ্ট কারণ আছে। ফলে আমার প্রশ্নটা হচ্ছে যে শেষ পর্যন্ত যদি কেউ আলাদা গোষ্ঠী করে, বিধানসভায় আলাদা গোষ্ঠী করে, তার মানে শাসকের মনমর্জি মতন চলে, তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, বা অরূপ বিশ্বাস যদি হঠাৎ করে মানে বোধোদয় হয়, হৃদয় পরিবর্তন হয়ে গিয়ে যদি বলে যে ভাই অপারেশন করা যাবে না, ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দাও, তারপরে যদি তাকে 2 ঘন্টা জেরা করে ছেড়ে দেওয়া হয়, তাহলে এবং শেষ পর্যন্ত যদি বড় ধরনের মানে ন্যায় বিচার না পাই, তাহলে কিন্তু এটা খুব দুঃখজনক ঘটনা হবে। এবং এই দুঃখজনক ঘটনাটা কিন্তু মহারাষ্ট্রে হয়েছে, এই দুঃখজনক ঘটনাটা কিন্তু কর্ণাটকে হয়েছে, এই দুঃখজনক ঘটনাটা কিন্তু বিজেপি শাসিত বহু রাজ্যে হয়েছে। এইবার আমি একটা জিনিস আপনাকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সামগ্রিকভাবে যে আমি এই মুহূর্তে কি দেখছি, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই তার দলটা বিভাজিত হয়েছে, দিল্লিতে বিভাজিত হয়েছে সংসদীয় দল, এবং ঋতব্রতর নেতৃত্বে যে বিরোধী দলে আত্মপ্রকাশ করেছে, আরেকটা গোষ্ঠী, ছোট্ট একটা গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এইরকম একটা অবস্থাতে, এবং তার ফান্ড সিজ হওয়া মানে কিন্তু এটা আপনাকে একটু বলে রাখি সুমনদা, সেটা হলো যে এটা কিন্তু সেটেল ফাইনালি, এটা যদি ডিসপিউট হয়, ফাইনালি কিন্তু সেটেল হবে কোর্টে। তার কারণ কোর্টে তখন সিদ্ধান্ত হবে যে সাধারণভাবে প্রথমেই বলে যে আগে অ্যাকাউন্টটা ফ্রিজ করুন, তারপর সিদ্ধান্ত। এটা কিন্তু আগে সিদ্ধান্ত হবে যে অরিজিনাল মানে তৃণমূল কোনটা, অরিজিনাল তৃণমূল 2/3 মেজরিটি নিয়ে যারা সংসদে চলে গেছে বা এখানে চলে আছে তারা হবে। ফলে সেই ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কিন্তু এই ফান্ডটা বেরিয়ে যেতে পারে, এবং হয় সিজ করে মানে ফ্রিজ করে রেখে দিল, অথবা যতক্ষণ পর্যন্ত মানে যদি সেটেল হয় যে 2/3 মেজরিটি মানে ঋতব্রতদের সাথে আছে, ঋতব্রতরাই অরিজিনাল তৃণমূল কংগ্রেস, তাহলে কিন্তু ফান্ডের অধিকার তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা যেমন একটা দিক। এবার ভবিষ্যৎ নিয়ে বলি, গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়েছিলেন হকারদের প্রশ্নে। আমি কিন্তু বলবো যে এর পরেও ঋতব্রত যতটা লোক জড়ো করতে পারবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার থেকে বেশি করেছেন। অবশ্যই ক্ষয়িষ্ণু মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী দিন আদতেও তিনি দাঁড়াতে পারবেন এই মানে এরকম অবস্থা আমি এখনও দেখতে পাচ্ছি না। কিন্তু তারপরেও আমি বলবো যে কয়েকজন বিধায়ক বা সাংসদ বেরিয়ে গেছেন, ইনক্লুডিং কাকলি ঘোষ দস্তিদার, কারো দম নেই যে নির্বাচনে এককভাবে লড়ে জয়ী হয়ে আসা। মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ হোক ভালো হোক, শেষ পর্যন্ত তার নামে ভোটটা হয়। যে 40.68% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই পেয়েছে। এবং আমি শুভময়ের সাথে একমত, শুভময় খুব গুরুত্বপূর্ণ একটা আজকে পূর্বাভাস দিল যে যদি বসিরহাটের মতন কনস্টিটিউয়েন্সিতে উনি দাঁড়ান, তাহলে সংখ্যালঘু মুসলিম ভোটেই উনি জিতবেন, এবং সেক্ষেত্রে কিন্তু দেশের রাজনীতিতে উনি ভেসে শুধু থাকবেন না, প্রবল প্রতিপক্ষ হয়েও উঠতে পারেন। তরুণ সুমনদা, ফার্স্ট থিং হচ্ছে, বিশ্বনাথদা জানেন সব কিছু, তাও বলছি,
ওয়াক্ত বদল গয়া, জজবাত বদল গয়া। যে সংখ্যালঘু ভোট ব্যাংক মনে করতেন উনি, কোট আনকোট দুধ দেওয়া গরু মনে করতেন, কোন জায়গাকে মানুষ মনে করেননি, খোঁজ নিয়ে দেখো তারা ওনার সাথে আজকের দিনে নেই। ফার্স্ট, কারণ আমি ছোট্ট একটা পোর্শন আমার এলাকাতেও আছে, তো আই ক্যান সি দ্যাট। বাদবাকি ক্ষেত্রেও একই। সেকেন্ড হচ্ছে মানে অরূপ বিশ্বাসের হেলথ নিয়ে উনি বলছেন, অরূপ বিশ্বাস আজকাল হয়তো সিলভার, গোল্ড বা প্ল্যাটিনাম স্পেশাল ফেসিলিটিগুলো পাচ্ছে না, শরীর খারাপ একটু হয়েছে হয়তো। তো জয়দা মারা গেছে না, তো আমাদের জয়দা বেঁচে থাকলে খুব খুশি হতেন। জয়দা কতগুলো কথা বলতেন, আমি আজ ক্যামেরার সামনে বলতে পারবো না। জয়দা যদি বেঁচে থাকতেন খুব খুশি হতেন, কতগুলো কথা তিনি বলতেন জীবনের শেষের দিকে দুঃখে। আর এই 2000 কোটি টাকা ফান্ড তৃণমূলের, দাদা কাউন্সিলরদের কাছে আছে এর থেকে বেশি টাকা। তৃণমূল 2000 কোটি টাকা দিয়ে কী হবে? এটা ছোট কাউন্সিলরের 2000 কোটি টাকা আছে। আমি পাশে আমার প্রযুক্তটা আছে একই এলাকার, দেবরাজ চক্রবর্তী, এটা কাউন্সিলর দাদা। 2000 কোটি টাকার বেশি টাকা ওর কাছে আছে। ওর আরো ছোট একটা আছে রাখাল বলে একটা 300-400 কোটি টাকা ওর কাছে আছে। তুমি এখন বিধায়ক সত্যিকারের, এবং মানুষ তোমাকে ভোট দিয়ে জিতিয়েছেন। এই যে স্টেটমেন্টগুলো দিচ্ছ, এর করেসপন্ডিং একটা মানুষের কাছে তো 2000 কোটি টাকা থাকার কথা না। তা আমরা কতদিনের মধ্যে এক্সপেক্ট করতে পারি যে আজকের বিজেপি সরকার তৃণমূলের এমএলএদের না নিয়ে এই কাজগুলো তাড়াতাড়ি জানাবে মানুষকে? আরেকটা তার সঙ্গে আমি জুড়ে দিই তরুণ, একটা হচ্ছে যে এক হচ্ছে যারা বিধায়ক হয়েছেন তাদের একটা বড় অংশ তো 65-র মধ্যে চলে গেছেন, যারা হননি তারা একেবারে স্পষ্ট শিবির বদল করছেন, যতটা রূঢ় ভাষায় আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে আক্রমণ করা যায় করছেন। আমি বলছি, তোমার কি মনে হয় যে এই বেনজল যদি বিজেপিতে ঢোকে বা কাছাকাছিও আসে, বিজেপির পক্ষেও মারাত্মক নয়? একটা কথা মনে রাখে, আমার মনে আছে, অন্তত আমার ব্যক্তিগত মনে আছে, আমার দলেরও মনে আছে, 321 জনের মধ্যে 30 জনের বোঝা তো আমার কাঁধে আছে। অন্তত 30টা বডিকে কাঁধে করে তো আমি নিয়ে গেছি। মাঝখানে আমরা খালি নাম বলতে পারতাম না, নাম্বার বলতাম। বাচ্চা ছেলেগুলো, মানে আমার রিপন দাস ছোট্ট ভাই, আমাদের বাপিদার ছেলে, তার চোখের দিকে তাকানো যেত না। ত্রিলোচন মাহাতোর পরিবারের দিকে তাকানো যেত না। তো এই ছেলেগুলোকে আমাদের মনে আছে। শুধু মারা যাননি, তারপর অপবাদ দেওয়া হয়েছে, যা খুন করে মারলো, পরিবারের সঙ্গে অশান্তিতে আত্মহত্যা হয়েছে। আমি বিশ্বাস করি সব দস্যু, সব রত্নাকর বাল্মীকি হয় না, ঠিক সব রত্নাকর বাল্মীকি হয় না। এরা কেউ কিন্তু বিজেপিতে আসেনি, এবং যার যার হিসাব, আমি না স্বর্গ নরকে বিশ্বাস করি, আমি শুধু যার যার হিসাবটা এখানেই মিটিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা করবো না হিসাব, ভগবানের বিশ্বাস করি, ভগবান ঠিক বললো। শুধু আমি তরুণকে বলবো, তরুণ তোমাদের একের পর এক কর্মীরা অভিযোগ করতো বাপি হালদার আজকে তোমাদেরকে মানে এনডিএ কে সমর্থন করছে। বাপি হালদারের কথা মনে পড়ে তো, এরকম অনেক হালদার আগের দিন বলে গেছি। আচ্ছা, তুমি আমায় বলো, এই যে পূর্ব কলকাতায় জলাজমি বন্ধ করে রাখতো, বন্ধ করে যে বড় বড় ইরামত গুলো তৈরি করেছে জাভেদ খান এবং তার ছেলে, আমি আপনার আমার একটা ছোট্ট দাবি ছিল, জানেন তো, আপনারা তো অনেক দিনকার লোক, দাঁড়াও আছে। আমি বলছি, কথা বলছি, আমি ছোট দাবি বলছি। আমি যখন বাগুইহাটি থেকে বেরোতাম, আমি আমার স্কুল ছিল বাঙুর বয়স, সৌময়দার স্কুলের ছাত্র, রাস্তা দিয়ে যেতাম, রাস্তা দিয়ে দুধারে কৃষ্ণচূড়া গাছ ছিল, দুটো নয়নজলি ছিল, যে জল জমাতে মরেছিল। আমার তো সিম্পল দাবি, আমি ম্যাপ দেখছিলাম কদিন আগে, ম্যাপে দেখছিলাম আজও নয়নজলিগুলো আছে। তো আমি বললাম আমি ওগুলো দেখতে পাচ্ছি না, আমি ওগুলোকে দেখতে চাই, আমি নয়নজলিগুলোকে দেখতে চাই। নিয়ম অনুযায়ী ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট বলুন বা ল্যান্ড রিফর্মসে বলুন, যে পুকুরগুলো ছিল সেগুলো থাকতে হবে, সেগুলোকে ফেরত চাই। একদম পাবেন দাদা, একদম কিছুক্ষণ আগে থেকে বললো যে তৃণমূলের 75 ডাকাত 25 চোর, কিছু এক্সেপশন আছে, তার মধ্যে কি ওই 20 জন আছে? 20 জন মানে 140টা বিধানসভা স্যার হতে পারে, 140টা বিধানসভা, তার মধ্যে ওই 30 জনের দেহ নিয়ে ভাই যায়নি তো। তাহলে যে কাকলি ঘোষ দস্তিদার বা যে বাপি হালদার ওই 30 জন বা 327 জনের জন্য দায়ী, তাহলে তাদেরকে কাঁধে নিয়ে যখন এনডিএ বসছে, তখন সেই অটল বিহারী বাজপেয়ীর কথা বলছিল না, যে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন ওই যে আমি খোরাকখানের মাধ্যমে চিমটি ভরা ক্ষমতা দেব না, তাহলে সেই অটল বিহারী বাজপেয়ী কি ওরা ফলো করছে? কথা বলবো, যদি মমতার নাম করে অন্য এমএলএরা জিতে থাকে, তাহলে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে এবং ভবানীপুরে হারলেন। ভবানীপুরে নিজের বুথেও হারলেন। হ্যাঁ, কেন? অতএব মমতা ব্যানার্জির নামে জিতেছে না, তৃণমূল পার্টি অন্য যারা নেতা ছিল তাদেরও কন্ট্রিবিউশন আছে। এখানে আমরা ভোট চুরির অধিকার একটা অভিযোগ করেছি এবং সে নিয়ে মামলাও করেছি। আপনার সময় আমি একটা বলতে দিন, দেখুন 21 সালে বিজেপি কিন্তু 77 জন এমএলএ পেয়েছিল,
তার মধ্যে কিছু তৃণমূল ভাঙিয়ে নিয়েছিল। তৃণমূলের কিন্তু 80 জন এমএলএ হয়েছিল এবার। মমতা ব্যানার্জি যদি এদেরকে অপরাধী না করতেন তাহলে কিন্তু এরা মমতা ব্যানার্জিকে ছেড়ে বাঁচার জন্য অন্য জায়গায় আশ্রয় নিতে বাধ্য হতেন না। অতএব মমতা ব্যানার্জির যে অবস্থা হয়েছে তার জন্য দায়ী মমতা ব্যানার্জি নিজে। এবং মমতা ব্যানার্জি এখন আমাদের প্যানেলিস্টরা যা বলছেন না যে এখানে দাঁড়ালে জিতবেন, ওখানে দাঁড়ালে জিতবেন, যেখানে দাঁড়াবেন সেখানে হারবেন। আমরা অ্যাকাউন্ট অপারেশন নিয়ে কথা বলছি, কিন্তু এখানে দুটো জিনিস আছে। আমি একটা সোসাইটি চালাই, পার্টির যে সংবিধান আছে সে অনুসারে ব্যাংকের সঙ্গে কমিউনিকেট করার অধিকার কাকে দেওয়া আছে, সেই অধিকার আর ব্যাংক যাকে অপারেট করতে দেওয়ালো, এই দুটোর মধ্যে ফারাক আছে। একটাই, যেটা নজরুল্লাহ যেটা বলছেন, আমাদের বক্তব্য কিন্তু বসিরহাটে মমতা ব্যানার্জি জিতে যাওয়া নয়, বক্তব্য হচ্ছে বসিরহাটে লড়াই করে উনি আবার ফিরে আসতে পারেন কিনা সেইটা দেখা। ফলে নজরুলদার যে ব্যক্তিগত ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, আমাদের ভাবনাটা রাজনৈতিক, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কি খারাপ সেই জায়গায় নয়। আমিও একদম রাজনৈতিক কথা বলছি। যদি মমতা ব্যানার্জিকে দেখে সবাই ভোট দিত, নন্দীগ্রাম ভবানী পুরো তিনি হাঁটতেন না। আর মমতা ব্যানার্জির এখন যা জনপ্রিয়তা, উনি যেখানে দাঁড়াবেন, লোকসভায় দাঁড়াবেন। একবার আপনাদের সামনে রাখবো যে এই যে তদন্তের জন্য যাদের গ্রেফতার করা হয়েছে সেই সব প্রভাবশালীরা আজকে কোর্টে তদন্তকারী সংস্থাগুলো ঠিক কী বলল এবং তাদের যখন তোলা হলো সেখানকার দৃশ্যাবলী ঠিক কী ছিল দেখুন। কেউ প্রাক্তন মন্ত্রী, কেউ কলকাতার প্রাক্তন বড় চেয়ারম্যান, কেউ প্রাক্তন মন্ত্রীর ভাই। কাউকে গ্রেফতার করা হয়েছে পুরী থেকে, কেউ পুলিশের জালে ধরা পড়লেন কলকাতায়। ক্ষোভ থেকে রেহাই পাচ্ছেন না কেউই। বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে নিয়ে যাওয়া হয় দিনহাটায়। তাকে যখন থানায় নিয়ে যাওয়া হয় তখন বাইরে চলছে বিক্ষোভ। প্রথমে থানা থেকে বের করার সময়, তারপর হাসপাতাল থেকে বেরোনোর সময়, দিনহাটা মহকুমা আদালতে ঢোকার সময়ও উদয়ন গুহকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। হেলমেট পরেও মেলেনি রেহাই। যে রাস্তাটুকু তিনি প্রিজন ভ্যানের ভেতরে ছিলেন সেখানে রাস্তার ধার থেকে প্রিজন ভ্যান লক্ষ্য করেই ছোড়া হয় ডিম। ওঠে চোর স্লোগান। উদয়ন গুহর বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ 2220 জন উপভোক্তার কাছ থেকে তোলা হয়েছে 4 কোটিরও বেশি টাকা। আমাকে বললো যে কাকিমা ঘর আসছে, ঘর নেবেন? আমি বললাম দিলে নিব, তাহলে কাগজপত্র জমা দিয়ে আর 45,000 টাকা লাগবে। 3 মাস পরে আমার ঘর আসলো, আমি পৌরসভায় টাকাটা জমা দিছি। কি অভিযোগ করলেন আপনি? আমি বললাম যে আমি পৌরসভার ঘর পাইছি, আমার 45,000 টাকাটা রিটার্ন পাইলে আমি ভালো, আমার সুবিধা হয়, আমি গরিব মানুষ। এক মহিলা মেকআপ আর্টিস্টের সঙ্গে অশালীন আচরণ, খুনের চেষ্টা ও তোলাবাজির অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। এদিন তাকে আলিপুর আদালতে তোলা হয়। সেখানে সরকারি আইনজীবী দাবি করেন ফেডারেশনের ডিরেক্টররা চিঠি দিয়ে বলেছিলেন টেকনিশিয়ানদের কাজে নিতে। তখন স্বরূপ বিশ্বাস বলেছিলেন টাকা দিলে তবে কাজে নিতে। তাছাড়া কোভিডের সময় 1 কোটি টাকা তোলা হয়েছিল। এদিকে পুরী থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, ধরা পড়া থেকে বাঁচতে নিজের মোবাইল ফোন সুইচ অফ করে দিয়েছিলেন সুশান্ত ঘোষ। মুম্বাইয়ে পরিবারকে পাঠিয়ে দিয়ে নিজে পুরীতে লুকিয়েছিলেন তিনি। হকার কমিটির আওতাতে প্রায় 1000টি দোকান রয়েছে, কিন্তু যারা ব্যবসায়ী তাদের যেটা অভিযোগ যে এই 1000টি দোকানের মধ্যে 471টি দোকান বর্তমানে খোলা। বাকি দোকানগুলো কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং তার যারা লোকজন ছিলেন তারা কার্যত বন্ধ অবস্থাতে রেখেছিলেন পরবর্তী কাস্টমার বা পরবর্তী কোনো ব্যবসায়ীকে বিক্রি করার জন্য। দেখা যাচ্ছে অবিকৃত দোকান, এবং যেটা ব্যবসায়ীদের অভিযোগ যে এই দোকানগুলো পরবর্তীকালে কয়েক লাখ টাকাতে বিক্রি করার পরিকল্পনা ছিল। সুশান্ত ঘোষ কাউন্সিলর হওয়ার পরে দোকানগুলোর প্যাসেজগুলো ছোট করে দিয়েছে, ভেঙে 20টা বানানো হয়েছে। এইবার এই যে এক্সট্রা দোকান 5 লাখ, 6 লাখ, 7 লাখ যেমন পেরেছে ওইভাবে ওরা টাকা তুলেছে। সব মিলিয়ে দিকে দিকে ভয়ঙ্কর অভিযোগ। শুভেন্দু ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ।
আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু মন্তব্য রাখি। কত শতাংশ মানুষ কি বলছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, স্পিকারের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ফের বড় ধাক্কা কালীঘাট তৃণমূলের। 93% মানুষ মনে করছেন বড় ধাক্কা, 6% মানুষ মানতে চাননি, 1% মানুষ বলতে চাননি। দলে ডামাডোল চলছে, অবিলম্বে ফ্রিজ করা হোক তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট। ম্যানেজারকে চিঠি অরূপ বিশ্বাসের। এতে কি বড় ধাক্কা খেলো কালীঘাট তৃণমূল? 88% মানুষ বড় ধাক্কা মনে করছেন, 10% মানুষ মানতে চাননি, 2% মানুষ বলতে চাননি। মেসি কাণ্ডে অবশেষে অরূপ বিশ্বাসকে 3 ঘন্টা জেরা, কিন্তু কলকাতার এই কলঙ্ক কি আদৌ কোনোদিন মোছা যাবে? মোছা যাবে মনে করছেন মাত্র 8% মানুষ, 91% মানুষ মনে করছেন কখনো মোছা যাবে না, বলতে চাননি 1%। সরাসরি মন্তব্যে আসবে সুভাষিস রায়। তিনি লিখছেন, আর্জেন্টিনার যেটা আনন্দে অরূপ বিশ্বাস মহাশয় গর্ত থেকে বেরিয়ে এসেছেন। বিদ্যুৎ নায়ক লিখছেন, বিপুল তহবিলের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিলেন যে কজন নেতা, তারাও এবার হতাশ হয়ে দল ছাড়বেন। কৃষ্ণচন্দ্র বল লিখছেন, সকলেই যখন দলনেত্রীর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন তহবিলের মোহ ত্যাগ করাই শ্রেয় নয় কি? অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, আগে দল গেল, এবার কি তহবিল? কালীঘাট তৃণমূল এখন কার্যত সর্বশান্ত। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকার উৎস নিয়ে তদন্ত হোক। দেখুন, ইদানিং তৃণমূলের, বলা ভালো কালীঘাট তৃণমূলের অবস্থা দেখে মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের সেই বিখ্যাত লাইনটা মনে পড়ে, অভাগা যদ্যপি যায় সাগর শুকায় যায়। প্রথমে ভোটে হার, তারপরে বাঘা বাঘা নেতাদের গ্রেফতারি, আবার এ রাজ্যের একটার পর একটা মামলার ডাক তো ছিলই। এবার মধ্যপ্রদেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি পরোয়ানার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিল সে রাজ্যের হাইকোর্ট। আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো প্রকাশ্যেই নেত্রীকে আলটিমেটাম দিলেন, হয় অভিষেক নয় তিনি একজনকে বাঁচতে হবে। পরে অবশ্য তিনি নরম হয়েছেন। এই সব টানাপোড়েন নিয়ে একটু মশকরার জন্য কেস দেবেন না প্লিজ? দেখুন, কেস দেবেন না প্লিজ। হয় অভিষেক নয় আমি। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।